বিল্ডিংটা ছিল 12 তলার, পুরোটাই বয়েজ হোস্টেল। গভীর রাত, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সাথে আকাশের বিকট গর্জন। বয়েজ হোস্টেলের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন, শুধু রোহিত বাদে। রোহিত নিজের বারান্দায় দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে মুখ চেপে ধরে অঝরে কান্না করছে, কারণ গতকাল তার সাথে এমন কিছু হয়েছে যা সে কখনো ভাবেনি। আর এই পেইন সে আর নিতে পারছে না। সে ভাবছে এই মুখ মানুষকে দেখাবে কি করেই বা সে এমন কিছু নিয়ে বাঁচবে। রোহিত চোখ মুছে এক পা দুপা করে রেলিংয়ের কাছে এগিয়ে গেল এবং দেওয়াল ধরে রেলিংয়ের উপর উঠল। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, বিদ্যুৎ চমকানোর আলোতে রোহিত নিজের অস্তিত্ব দেখতে পাচ্ছিল। সে আকাশের দিকে মুখ করে কান্না করে আর বলে, খুব মনে পড়ছে মা তোমাকে। কেন আমাকে ছেড়ে চলে গেলে? আমার পাশে যে আর কেউ নেই। আমি বড্ড একা মা, তোমাকে ছেড়ে আর ভালো লাগছে না। আমি একা একা আর লড়াই করতে পারছি না। সবার এই তীক্ষ্ণতা আমি জীবন বুকে বহন করতে পারছি না মা, আমি আসছি তোমার কাছে। রোহিতের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। রোহিত চোখ বন্ধ করে 10 তলা বিল্ডিং এর রেলিং থেকে ঝাঁপ দিল। রোহিতের বডি মাটিতে আছড়ে পড়ে এবং সাথে সাথে রক্তের চারপাশ মেখে গেল। রোহিত একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিল। উড়ে গেল তার শরীর থেকে তার প্রাণ পাখিটা। পড়ে রইল রোহিতের নিথর দেহ। পরদিন সকালে বৃষ্টি তখন থেমে গেছে। প্রকৃতি নিয়েছে নতুন রূপ, চারপাশ ভেজা ভেজা। সকালে ঝাড়ুদার আসে হোস্টেল পরিষ্কার করতে। ঢুকতেই চোখ যায় একটা দেহের দিকে। রক্ত পানির সাথে মিশে বয়ে চলেছে। ঝাড়ুদার ধীরে ধীরে 1 পা 2 পা করে হেঁটে লাশের কাছে যায়। শরীর সাথ দিলেও মন সেদিকে টানছিল না। গলা শুকিয়ে কাঠ হয়ে আসছিল। সন্দেহের বশে নিজেকে না থামিয়ে হেঁটে চলল। গিয়ে দেখে চেহারার এক পাশ থেতলে গেছে। নাক মুখ দিয়ে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে। হাত বাঁকা হয়ে আছে, পা বাঁকা হয়ে আছে, বোঝা যাচ্ছে ভেঙে গেছে। ঝাড়ুদার এমন দেখে আর শ্বাস নিতে পারছে না। সে কথাও বলতে পারছে না। উপরে তাকিয়ে এক চিৎকার। কয়েক মিনিটের ভিতর হোস্টেলের সবাই জড়ো হয়ে গেল। রোহিতকে যারা চেনে তারা বিশ্বাস করতে পারছিল না। ওয়াচম্যান পুলিশকে খবর দেয়। লাশটা পড়ে থাকে, কেউ হাত দিয়েও ধরে না। রোহিতের ফ্যামিলির সম্পর্কে কেউ তেমন কিছুই জানে না, তাই সব পুলিশের উপর ছেড়ে দেওয়া হয়। পুলিশ এসে রোহিতের লাশটাকে মর্গে পাঠিয়ে দেয় এবং তদন্ত শুরু করে। এদিকে রোহিতের ফ্যামিলিকে খোঁজা হয়। তারপরেই তারা রোহিতের লাশ কাটাছেঁড়া করবে বলে ঠিক করে। পুলিশ রোহিতের রুমটা ঠিকমতো সার্চ করে, কিছুই পায় না তেমন, শুধু একটা ডায়েরি পায়। আশেপাশে জিজ্ঞাসা করে জানা যায় রোহিত 2 দিন হল রুম থেকে বের হয়নি। তার ফ্যামিলির কাউকে কেউ তেমন চেনে না। বন্ধুরা বলে রোহিতের বাবা মা সবাই মারা গেছে। রোহিত এতিমখানাতে মানুষ হয়েছে, যা রোহিত নিজে তাদের বলেছে। কারোর সাথে তার কোনো শত্রুতা নেই। সে খুব শান্ত স্বভাবের ছেলে। অনেক জিজ্ঞাসা করে পুলিশ, তদন্ত করে, কিন্তু কিছুই পায় না। স্যার, রোহিতের লাশ ফ্রিজে রাখা হয়েছে আর তার কোনো ফ্যামিলিও পাওয়া যায়নি। এখন কি করব? রোহিতের ডায়েরি কই? স্যার, সেটা আপনার কেবিনে রাখা আছে। স্যার, রোহিতকে কাটাছেঁড়া করার আগে রোহিতের শরীরটা ভালো করে দেখেছেন যে ডাক্তার, সে বলেছে রোহিতের শরীরে কোনো অস্বাভাবিক ক্ষত বা চিহ্ন পাওয়া যায়নি, তবে তার পিঠে আঁচড়ের দাগ ছিল। আমার মনে হয় না এটা কোনো মার্ডার। এত শিওর হয়ে বলা যাবে না। ওর যখন ফ্যামিলিকে পাওয়া যায়নি, ওর লাশ কাটতে বলো। কালকের ভেতর আমার রিপোর্ট চাই। আর হ্যাঁ, ওর ডায়েরিটা আমার বাসায় পাঠিয়ে দাও। এখন আমার যেতে হবে, আজ আমার বউয়ের ডেলিভারি আছে। জি স্যার, আপনি যান, আমি আজকেই পাঠিয়ে দিব। কনস্টেবল রাতে গাড়ি নিয়ে ওসির বাড়ির দিকে যায় রোহিতের ডায়েরি দিতে। হঠাৎ খেয়াল করে রাস্তার ল্যাম্পপোস্টের লাইটগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছে। কনস্টেবল গাড়ি থামিয়ে দেয়। কয়েক সেকেন্ডের ভিতর পুরো রাস্তা অন্ধকার হয়ে যায়। ঘুটঘুটে অন্ধকার। ঝিঁঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচল করছে না। কনস্টেবল ভাবে কি হচ্ছে, বারবার ঢোক গিলছে। গাড়ির হেডলাইটের আলো যত দূর যাচ্ছে শুধু তত দূর দেখা যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। কনস্টেবল চমকে উঠে ফোন ধরতে যাবে আর ফোন অফ হয়ে যায়। সাহস নিয়ে গাড়ি থেকে বের হয়। ধীর পায়ে হেঁটে যায় সামনে। শুনশান নিস্তব্ধ চারপাশ, যেন নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পাচ্ছিল।
আরেকটু হাঁটতে হেডলাইটের আলোতে কারো ছায়া দেখতে পায়। গাড়িতে নিজের রাইফেলটা রেখে নিচে নেমেছে সে। পিছনে দেখার সাহস পাচ্ছে না। হঠাৎ খেয়াল করে তার পিছনে যে দাঁড়িয়ে, তার হাতে শটগান। কনস্টেবলের পা যেন অসাড় হয়ে আসে। সে পিছনে ঘুরে দেখতেই মাথায় জোরে করে কিছু দিয়ে আঘাত দেয়। সাথে সাথে সে মাটিতে পড়ে যায়। অন্যদিকে মর্গে রোহিতের লাশ ফ্রিজার থেকে বের করে স্ট্রেচারে রাখে। লাশটাকে সার্জিক্যাল নাইফ দিয়ে কপালে ঠেকাতে লাশের উপরে ঝুলন্ত লাইটটা বন্ধ হয়ে যায়। আরে এই লাইটের আবার কি হলো? এই দেখো, লাইট অফ হয়ে গেল কি করে? ডোম বাইরে বের হতেই দূর থেকে শিয়ালের হুক্কা হওয়া ডাক ভেসে আসছে। মর্গে থাকা ডাক্তার ও ট্রেনার চারপাশে তাকায় আর ডোমের ওয়েট করে। হঠাৎ বাইরে খুব জোরে মেঘ গর্জন দিয়ে ওঠে। ডাক্তার চমকে ওঠে। ডোম গিয়ে দেখে মেইন লাইট কাটা আছে। ডোম লাইট ধরে ঠিক করতে মনে হলো ওর পিছনে কেউ দাঁড়িয়ে। এদিকে, কি ব্যাপার? গেছে তো গেছে, আর আসছে না কেন? এমন জায়গায় থাকতে ভালো লাগে? এই যাও তো, তুমি দেখে আসো। বলতে লাইট আসে। ডাক্তার দেখে রোহিতের লাশ পড়ে আছে। বাইরে মনে হয় বৃষ্টি আসছে। উফ, এই রিপোর্ট তাড়াতাড়ি করে যেতে পারলে বাঁচি। স্যার, আমার ভয় লাগছে। আমি শুনেছি এটা সুইসাইড করা লাশ। এত ভয় পেলে ডাক্তার হবে কি করে? ও এখনো আসেনি কেন? যাও দেখে আসো। ছেলেটা বের হয়ে গেল। সে বের হতেই লাইট দপদপ করা শুরু করে। ডাক্তার ভয়ে কাঁপে। কি করবে বোঝে না। হঠাৎ দেখে লাশের পাশে একটা কালো ছায়ার মতো। সে লাশের পাশ থেকে সার্জিক্যাল নাইফ তুলে নেয় হাতে। ডাক্তার ভয় এক পা করে পিছনে সরে। হঠাৎ ট্রেনার ছেলেটার এক চিৎকার। ডাক্তার ভয় পিছনের দিকে তাকায় এবং সামনে ঘুরতে দেখে লাশটা নেই। স্ট্রেচার ফাঁকা পড়ে আছে। ডাক্তার সেখানে বেহুশ হয়ে যায়। এদিকে ওসি কনস্টেবলকে ফোনে না পেয়ে পুলিশ স্টেশনে আসে। আসার পথে দেখে কনস্টেবলের গাড়ি। ওসি নেমে ভিতরে তাকাতে দেখে কনস্টেবল গাড়ির ভিতর বেহুশ হয়ে পড়ে আছে। তাকে জ্ঞান ফিরাতে সে সব কথা বলে। ওসি তাকিয়ে দেখে ডায়েরিটা নেই। এদিকে ওসির ফোনে ফোন আসে। ওসি রিসিভ করতে ট্রেনার বলে, স্যার, আপনি এখনই মর্গে আসুন। ওসি তাড়াহুড়ো করে কনস্টেবলকে সাথে নিয়ে গিয়ে দেখে ডাক্তার ও ডোম বেহুশ হয়ে পড়ে আছে। ওরা জ্ঞান ফিরাতে সব বলে এবং লাশ কাটা ঘরে গিয়ে দেখে সেখানে রোহিতের লাশ নেই। 2 দিন পর রোহিতকে নিয়ে সারা কলেজে হইচই পড়ে যায়। সবার এক প্রশ্ন, এত শান্ত স্বভাবের ছেলে হঠাৎ এমন কাজ কেন করলো? কলেজের ক্যান্টিন থেকে কফি নিয়ে এক কোনায় গিয়ে বসলো মীরা এবং মোবাইল টিপতে লাগলো। জানলা দিয়ে বাইরে তাকাতে হঠাৎ মীরার চোখ ক্যান্টিনের এক কোনায় যায়। দেখে একটা ছেলে মেহগনি গাছের গুঁড়ির ওপর বসে বয়েজ হোস্টেলের সেই 10 তলার বারান্দার দিকে তাকিয়ে আছে, যেখান থেকে 2 দিন আগে গভীর রাতে রোহিত লাফ দিয়ে সুইসাইড করেছিল। মীরার মনে একটু কৌতূহল জন্ম নিল। ছেলেটা খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। মীরা কফির গ্লাস নিয়ে বাইরে সেই ছেলেটার দিকে গেল। ছেলেটা মীরাকে নোটিস করে না, সেদিকেই তাকিয়ে রইল। মীরা গলায় কাশি দিয়ে ওর পাশে বসে। ছেলেটা তখনও কোনো রিয়াকশন না পেয়ে মীরা একটু কাছে মুখ এগিয়ে নিয়ে কফি অফার করলো। ছেলেটি সজাগ হয়ে মীরার দিকে তাকালো। কফি? না, খাবো না। মীরা সন্দেহ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, ওইদিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি রোহিতের কেউ হন? ছেলেটি আর চোখে মীরার দিকে তাকালো। ছেলেটার এইভাবে তাকানো দেখে মীরার মনে আরো প্রশ্ন জাগে। না মানে, আসলে আমি আপনাকে ওই বিল্ডিং এর বারান্দার দিকে এত মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে দেখে আমার মনে হলো আপনি রোহিতকে চেনেন হয়তো। আমি রোহিতকে চিনি। আমি রোহিতের হাই স্কুলের বন্ধু ছিলাম। আমি বাইরের দেশে পড়াশোনা করি। কোনোভাবে রোহিতের এই দুর্ঘটনা জানতে পেরে দেশে এসেছি। কিন্তু আপনি? আমি রোহিতের ক্লাসমেট। রোহিত খুব ভালো একটা ছেলে ছিল এবং খুব লাজুক টাইপের ছেলে ছিল। রোহিত যখন প্রথম কলেজে আসে আমি ওকে দেখেই ক্রাশ খেয়েছি, কারণ ও এতটাই কিউট। রোহিতের মাথার চুলগুলো ছোট ছোট। ও সবসময় চুলগুলো কপালের ওপর ফেলে রাখতো। এতই যে কিউট দেখতে, ওকে কি বলবো। আর আমি তো রোহিতের হাসিতে পাগল হয়ে গিয়েছিলাম। রোহিতের হাসি এতই মিষ্টি লাগতো আমার কাছে যে ও যখন আসতো আমি ওর দিকে অবাক চোখে তাকিয়ে থাকতাম। ওর কিউটনেসের কারণে ছেলেরা ওকে অনেক পছন্দ করত। আর ওর কথা, ওর ভয়েসের টোনের কথা বলার স্টাইল সব কিছু আমার মনটাকে পাগল বানিয়ে দিত।
আমি ক্লাসের শেষ বেঞ্চে বসলেও আমার নজর সবসময় রোহিতের ওপর থাকতো, কারণ আমি রোহিতকে পছন্দ করতাম। আমি আজও মানতে পারি না যে রোহিত আর নেই। ক্লাসে ঢুকতেই আমি যেই ছেলেটাকে আগে দেখতাম, আর সেই ছেলের জায়গাটা ফাঁকা পড়ে আছে। আচ্ছা, রোহিতের রুম থেকে পুলিশটা কিছু পায়নি? শুনেছি রোহিতের ডায়েরি পেয়েছে, তবে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে, জানি না সত্যি কিনা। সবাইকে বলতে শুনলাম রোহিতের লাশ নাকি গায়েব হয়ে গিয়েছে। ছেলেটা চমকে মীরার দিকে তাকিয়ে বলল, কি? বিষয়টা সত্যি খুব আশ্চর্যজনক। যাই হোক, আমি এখন উঠি। ও হ্যাঁ, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম আকাশ। ওকে আকাশ, আবার কোনো একদিন দেখা হবে, বাই। বলে মীরা চলে গেল। 4 দিন পর ঘড়িতে ঠিক রাত 12টা বাজে। চারপাশ নিস্তব্ধ। আমি পড়ার টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে রোহিতের লেখা ডায়েরি পড়তে শুরু করলাম। ডায়েরির পাতাটা উল্টাতেই ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হলো। আমি লেখাগুলো পড়তে শুরু করলাম। আমি রোহিত, হাই স্কুল শেষ করে কলেজের গণ্ডিতে পা রেখেছি। আমি ঈশ্বরের সবচেয়ে বড় কলেজের অ্যাডমিশন পেয়েছি। যদিও আমার পাশে খুশি ভাগ করে নেওয়ার মতো কেউ নাই, তবু আমি খুশি। এখন মনে হচ্ছে আমি বড় হয়েছি। কাল আমি কলেজে হোস্টেলে শিফট। শুনেছি হোস্টেলের জীবনটা অনেক কঠিন হয়, তবু আমি সেখানে থাকতে চাই, কারণ আমি পড়াশুনো শিখতে চাই। বাড়ি থেকে আমার কলেজটা বেশ দূরে, আর আমি চাই না কোনো কারণে আমার কলেজের ক্লাসটা মিস যাক। তাই আমি কাল হোস্টেলে শিফট হব। 6/3/2021। আজ কলেজে আমার প্রথম দিন ছিল। গতকাল রাতে এত এক্সাইট ছিলাম কি বলবো। প্রথম দিন কেমন হবে, কি করবে, কি পড়ে যাব, এগুলো নিয়ে সারা রাত ভাবছিলাম। প্রথম দিন কলেজের অনুভূতি সত্যি অন্যরকম ছিল। প্রথম দিন হিসেবে তেমন কারোর সাথে কথা হয়নি, আর আমিও এমনই। অন্যদের সাথে কথা বলতে একটু ভয়ই পাই। 9/3/2021। আজ কলেজের দিনটা একটু অন্যরকম ছিল। আজ প্রথম কাউকে দেখে মনের ভেতর একটা হিমশীতল বাতাস বয়ে গেছে। আজ সকালে কলেজে গিয়ে মাঠে মিষ্টি রোদে তাপে বসে বই পড়ছিলাম। হঠাৎ আমার চোখ কলেজের মেন গেটের দিকে যায়। আমি দেখলাম একটা মেয়ে আসছে, কানে হেডফোন দিয়ে অসম্ভব কথা বলছিল আর হাসছিল। মেয়েটার হাসিটা খুব মিষ্টি ছিল। ওর চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো চিকন এবং ঠোঁটের হালকা লিপস্টিক দিয়েছিল। মেয়েটার চুলগুলো অনেক সুন্দর। চুলগুলো ছেড়ে রেখেছিল। বাতাসে মেয়েটার চুল উড়ে মুখের সাথে বাড়ি খাচ্ছিল, আর মেয়েটা একটু পর পর চুল মুখের উপর থেকে সরিয়ে কানের পেছনে গুজে দিয়েছিল। তাকে দেখতে যে আমার এত ভালো লাগছিল কি বলবো। আমি একরকম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ ঘন্টার শব্দে কানে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ক্লাসের সময় হয়ে গেছে। আমি দৌড়ে ক্লাসের দিকে ছুটলাম। ক্লাসে ঢুকতে দেখি স্যার এখনও আসেনি। আমি তাড়াতাড়ি গিয়ে ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। এর ভেতরে স্যার আসলো। সত্যি বলতে কেন জানি আজ ক্লাসে মনই বসছিল না। শুধু ওই মেয়েটার চেহারা চোখের সামনে ভাসছিল। হঠাৎ আপনা আপনি চোখটা দরজার দিকে গেল। দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমার হুট করে বুকের ভেতর কেঁপে উঠল। আমি বুকের বাঁ পাশে হাত রাখলাম। এমন সময় মেয়েটা ধীর গলায় বলল, স্যার আসবো? মেয়েটা দেখতে যেমন সুন্দর, মেয়েটার কণ্ঠ তেমন সুন্দর, একদম কোকিল পাখির মতো। আমার মনে সেই সময় গিটার বাজছিল। মেয়েটা এসে আমার 2 বেঞ্চের আগে বসলো। আমার যে কী আনন্দ হচ্ছিল। মেয়েটা আমার সাথেই পড়ে এই ভেবে। জানি না আমার কি হয়েছিল, শুধু ঘুরে ঘুরে মেয়েটার দিকে আমার নজর যাচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম মেয়েটার নামটা যদি জানতে পারতাম। আর তখনই একটা মেয়ে মাইসা বলে ডাক দিল। মেয়েটা সেই মেয়ের দিকে তাকালো। তখনই আমি বুঝলাম মেয়েটার নাম মাইসা। তখন সত্যি মনে খুব আনন্দ আনন্দ লাগছিল। 10/3/2021। আজ আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে খুব। আমি ভেবেছিলাম কলেজের জীবনটা অনেক সুন্দর, কিন্তু এখানেও কালো ছায়া আছে। এখানে সবাই ভালো হয় না। আজ কলেজে গিয়েছিলাম, ক্লাসের সময় হয়ে আসছিল, তাই একটু দ্রুত করিডোর দিয়ে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছিলাম। তখনই পেছন থেকে কেউ আমাকে এই ছেলে বলে ডাক দিল। আমি পেছন ঘুরে তাকাতেই দেখি কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে। আমি একটু ভয়ে ভয়ে এগিয়ে গেলাম তাদের কাছে।
ওরা আমাকে বলল, কি নিউ ইয়ার? আমি বললাম হ্যাঁ। ওরা নিজেদের মধ্যে তাকাতাকি করে হাসতে লাগলো। আমার একটু রাগ হলো। আমি চলে যেতে লাগলে ওরা আমার ব্যাগ টেনে ধরে। আমি ঘুরে তাকাই। ওরা বলল, তোমাকে যেতে বলেছি? আমি বললাম, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ওরা বলল, তো কি হয়েছে? আমরা তোমার সিনিয়র, আমাদের সম্মান করো, এখানে চুপচাপ দাঁড়াও। আমি দাঁড়ালাম। ওরা বলল, আমরা তোমার সিনিয়র, আমাদের সম্মান করো, এখানে চুপচাপ দাঁড়াও। আমি দাঁড়ালাম। ওরা বলল, আমাদের নিজস্ব কিছু রুলস আছে নিউ ইয়ারের কিছু স্টুডেন্টদের জন্য, সেগুলো মেনে চলো। নিউ ইয়ারের স্টুডেন্টদের ফরজ কাজ। আমি তাদের কথা শুনে একটু অবাক হলাম। ওরা বলল, আমরা যেটা বলবো এখন তুমি সেটা করবে, তাহলেই আমরা তোমাকে ছেড়ে দিব। আমি বললাম, কি করতে হবে? ওদের মধ্যে একজন সরাসরি বলল, তেমন কিছু না, তুমি শুধু তোমার শার্টটা খুলো। আমি বললাম, কেন? ওরা বলল, যেটা বললাম সেটা করো। আমার রাগ হলো। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখলাম আর 10 মিনিট বাকি আছে। আমি ওদের কিছু না বলে চলে যেতে লাগলাম। ওরা আমার কাঁধে ব্যাগ টেনে কাঁধ থেকে ব্যাগ ফেলে দিল। আমি ওদের দিকে তাকালাম। ওরা আমাকে বলল, আমাদের সাথে কোনো বেয়াদবি না। আমি বললাম, দেখুন আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে যেতে দিন বলে আমি ব্যাগ তুলতে লাগলাম, আর ওরা আমাকে ধাক্কা দিল। আমার খুব খারাপ লাগতে লাগলো, কারণ ওখানে আরও কয়েকজন ছেলে মেয়ে ছিল, সবাই দাঁড়িয়ে আমাকে দেখছিল। তারপর ওদের মধ্যে একজন এসে আমার শার্টে কলার ধরে উঠালো এবং 2 জন এসে আমার 2 হাত চেপে ধরলো। আমার তখন খুব ভয় লাগছিল। আমি ওদের হাত থেকে নিজের হাত ছাড়ানোর খুব চেষ্টা করলাম, কিন্তু ওরা আরও শক্ত করে আমার হাত চেপে ধরছিল। ওদের মধ্যে আরেকজন এসে আমার শার্টের বোতাম খুলতে লাগলো আর হাসতে লাগলো। আমি ওদের সামনে খুব আকুতি করে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমার সাথে এমন করবেন না, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু ওরা আমার একটা কথাও শুনলো না। জোর জবরদস্তি করে আমার গায়ের থেকে শার্ট খুলে নিয়ে এলো। আর ঠিক সেই সময়ই মাইসা আসছিল। মাইসা আমার দিকে আর চোখ তাকিয়ে দেখে চলে গেল। সেই সময় এতটাই খারাপ লাগছিল যে আমার মনে হচ্ছিল আমি মাটির তলে ঢুকে যাই। আমার খুব কান্না পাচ্ছিল। ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরে জোরে সবাই হাসতে লাগলো। সেই সময় নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ওরা আমার মুখের উপর শার্ট ছুঁড়ে মেরে দিয়ে হাসতে হাসতে চলে গেল। আমি শার্ট গায়ে পরে উঠে দাঁড়ালাম, দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে। সেই সময় ক্লাসের ঘন্টা দিল, সবাই ক্লাসে চলে গেল, কিন্তু আমার আর সাহস হলো না। এমন লজ্জা নিয়ে আমি কিভাবে ক্লাসে যাব? তাই আমি আর আজ ক্লাসে না গিয়ে হোস্টেলে ফিরে এসেছি। আমি ভুলতেই পারছি না, বারবার আমার চোখের সামনে শুধু ভাসছে আজকের এই ঘটনা। 11/3/2021। আমার হাসা উচিত নাকি কান্না করা উচিত বুঝতে পারছি না। গতকাল রাতে ঠিক করেছিলাম ওই সিনিয়র ছেলেগুলোর নামে আমি অনিক স্যারের কাছে বিচার দিব। আজ সকালে কলেজে গিয়ে আমি সোজা স্যারের রুমে গেলাম, দেখলাম অনিক স্যার ক্লাসে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি স্যারকে বললাম, স্যার আসবো? স্যার বলল, আসো। ভিতরে গেলাম। স্যার আমাকে বলল, তুমি গতকাল ক্লাসে আসোনি কেন রোহিত? আমি মাথা নিচু করেছিলাম। কি বলবো, আমার কি বলা উচিত বুঝতে পারছিলাম না। স্যার আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে বলো তো? আমি বললাম, স্যার আমি আপনাকে সিনিয়র স্টুডেন্টদের নামে বিচার দিতে এসেছি। গতকাল আমার সাথে সিনিয়ররা যা যা করেছিল আমি সব খুলে বললাম। স্যার আমার কথা শুনে হেসে উড়িয়ে দিল। আমি খুব অবাক হলাম স্যারের মুখে হাসি দেখে। আমি বললাম, স্যার আপনি হাসছেন? স্যার বলল, রোহিত এটা খুব সামান্য একটা বিষয়, এমনটা সব কলেজেই হয়। সিনিয়ররা নিউ ইয়ার স্টুডেন্টদের সাথে এভাবে মজা করে, এটা মনে ধরার মতো কোনো বিষয় না রোহিত। এরপরে ওরা যদি এমন কিছু করতে বলে তাহলে তুমি করো, ওদের সাথে মজা নিও। এখন যাও, ক্লাসে যাও। আমি স্যারের কথা শুনে তো এত অবাক হয়েছি কি বলবো। সেই সময় আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি সেই কথাগুলো বলতে এসেই ভুল করেছি। ডায়েরি পড়তে পড়তে ভোর হয়ে এলো। বাইরের দিকে তাকালাম, দেখলাম হালকা হালকা আলো ফুটছে। আমি ডায়েরি বন্ধ করে রেখে উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে
চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। রাত 8টা। টিউশনি শেষ করে অনিক স্যার মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে ফলো করছে। তিনি কৌতূহল নিয়ে বেশ কয়েকবার পিছনে ঘুরে তাকালেন, কিন্তু কাউকে দেখলেন না। উনি নিজের মনে মোটরসাইকেল চালিয়ে আবারও যেতে লাগলেন, কিন্তু তার মনে কেমন যেন একটা অদ্ভুত ভয় কাজ করছিল। অনিক মনে মনে বলল, এই রাস্তা দিয়ে আমি কতবার যাওয়া আসা করেছি, কখনো এমন অদ্ভুত ভয় কাজ করেনি, আজ কেন এমন লাগছে? ভাবতে ভাবতে অনিক তার বাড়িতে যাওয়ার রাস্তায় আসলো। এমন সময় হঠাৎ তার মোটরসাইকেলের সামনে একটা কুকুরছানা চলে আসে। অনিক দেখে জোরে মোটরসাইকেল ব্রেক করে থামিয়ে দিল এবং বড় বড় চোখ করে জোরে জোরে শ্বাস ফেলে ভাবল, আমি কি কুকুরছানাটাকে চাপা দিয়ে দিয়েছি? ভেবে অনেক উত্তেজিত হয়ে দ্রুত গাড়ি থেকে নেমে গাড়ির চাকার দিকে তাকালো। দেখলো কিছুই নেই। অনেক বুকে হাত রেখে চোখ বন্ধ করে স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ সে খেয়াল করলো তার চারপাশ একদম স্তব্ধ। অনেকের শরীর আপনা আপনি ভারী হয়ে এলো। জায়গাটা ভালো না মনে হচ্ছে, এখানে আমার দাঁড়ানোটাই ঠিক হয়নি বলে অনেক গাড়িতে উঠে বসলো। এমন সময় সে অনুভব করলো তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। অনেকের কান মাথা গরম হয়ে এলো এবং গরম ভাব বের হতে লাগলো। অনেক সাহস পেল না পিছনে ঘুরে তাকানোর। অনেক মনে মনে বলল, গাড়িটা স্টার্ট দিতে পারলেই বাঁচি। অনেকের হার্টবিট দ্রুত হয়ে গেল, চোখ মুখ থেকে ঘাম ছুটে গেল। অনেক কোনো রকমে কাঁপা হাতে গাড়ির চাবিটা ঘুরিয়ে স্টার্ট দিয়ে সামনে তাকাতেই সামনে থেকেই তার মাথায় কেউ আঘাত করলো। অনেক জ্ঞান হারিয়ে মোটরসাইকেল শুদ্ধ পড়ে গেল। অনেকের জ্ঞান ফিরল। অনেক চোখ খুলে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না, কারণ একদম ঘুটঘুটে অন্ধকার ছিল চারপাশ। অনেক হাত নড়াতে চাইলে অনুভব করলো তার হাত বাঁধা। অনেক ভয় উত্তেজিত হয়ে নড়াচড়া করতে গেলে বুঝতে পারলো তার হাত পা বাঁধা চেয়ারের সাথে। অনেক চোখ বন্ধ করে জোরে জোরে কান্না করতে লাগলো এবং চিৎকার করে বলল, কে আছো? আমাকে বাঁচাও, কে আছো? আমাকে এখান থেকে বের করো। বলতেই হঠাৎ তার মাথার উপর ঝুলন্ত লাইট জ্বলে উঠল। অনেক চোখ খুলে সামনে তাকাতেই ভয়ে চমকে উঠল। দেখলো সামনে একটা টেবিল। টেবিলের উপর বিভিন্ন রকমের টর্চারিং সরঞ্জাম সাজিয়ে রাখা। অনেক দেখে অবাক হওয়ার থেকে ভয় বেশি পেল। ভয়ে অনেকের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। অনেক মনে মনে ভাবল, আজ নিশ্চয়ই আমার জীবনের শেষ দিন। হায় হায়, কি অপরাধ করলাম আমি, যার জন্য এমন দিন দেখতে হলো। ভাবতেই দরজা খোলার কটকট শব্দ পেল অনেক। সামনে তাকিয়ে খুব চেষ্টা করলো, কিন্তু পরিষ্কার দেখতে পেল না, কারণ মাথার উপরে ঝুলন্ত লাইটের আলোর কারণে কিছুই দেখতে পাচ্ছিল না। হঠাৎ দেখলো একজন লোক, তার পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাক, পায়ে কালো জুতো, কালো প্যান্ট, হাতে কালো গ্লাভস এবং ডান হাতে একটি শটগান, গায়ে কালো জ্যাকেট, মুখে মাস্ক, মাথায় কালো ক্যাপ। অনেক লোকটাকে দেখে ভয়ে চুপসে গেল। লোকটি এসে চেয়ার নিয়ে অনেকের সামনে বসলো। অনেক ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? আমাকে এখানে এভাবে আটকে রেখেছেন কেন? কি চান আপনি? লোকটি চেয়ার থেকে উঠে অনেকের কাছে আসলো এবং টেবিলের উপর থেকে ছোট ছুরি তুলে নিল হাতে। লোকটিকে হাতে ছুরি তুলে নিতে দেখে অনেকের আরো বেশি ভয় লাগতে লাগলো। লোকটি ছুরি নিয়ে অনেকের হাতের উপর ছুরি ছুঁচালো, মাথা হালকার উপর ঘুরাতে লাগলো। অনেকের বুকটা ভয়ে কাঁপতে শুরু করলো এবং কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো। অনেক ভীত চোখে তার হাতের উপর ছুরি ছুঁচালো মাথা ঘুরানোটা দেখছিল। কলেজে নিউ ইয়ার স্টুডেন্ট রোহিতের সাথে যেই ছেলেগুলো র্যাগিং করেছে তাদের নাম কি? অনেক লোকটির কথা শুনে অবাক চোখে লোকটির দিকে তাকালো। লোকটি রাগান্বিত কণ্ঠে জোরে বলল, কি হলো বল? অনেক চমকিতভাবে বলল, রোহিত মানে যেই ছেলেটা 3 দিন আগে সুইসাইড করেছে, সেই ছেলের কথা বলছেন? তার কথাই বলছি। রোহিতের সাথে তো কেউ র্যাগিং করেনি। র্যাগিং করেনি? না না, কেউ র্যাগিং করেনি। উত্তর দিতেই লোকটি ছুরিটি অনেকের হাতের ভিতর ঢুকিয়ে দিল। অনেক জান ছেড়ে চিৎকার দিয়ে উঠল। লোকটি ছুরি টান দিয়ে অনেকের হাত থেকে বের করলো এবং অনেকের চিবুক চেপে ধরে চোখের মনির কাছে ছুরি নিয়ে গিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ছেলেগুলোর নাম কি বল, না হয় এবার কি করে বুঝতেই পারছিস। অনেক ভয় কান্না করতে করতে কাঁপা কণ্ঠে বলল, বলছি বল। ওরা অনার্সের ছেলে পেলে, ওদের নাম। বলে অনেক চুপ হয়ে গেল।
লোকটি রেগে অনিকের মুখে একটা জোরে ঘুষি মারল আর সাথে সাথে অনিকের মুখ থেকে রক্ত বের হয়ে আসলো। লোকটি অনিকের মাথার চুল মুঠ করে টেনে ধরে রাগান্বিত কণ্ঠে বলল, একটাকেও যদি বাঁচানোর চেষ্টা করিস তাহলে তোকে কি করবো তুই ভাবতেও পারছিস না। ভালোই ভালো নাম বলে দে যদি তোর প্রাণের মায়া থাকে তো। অনিকের অবস্থা খুব খারাপ। অনিক আস্তে আস্তে লোকটির দিকে তাকিয়ে কাঁপা সুরে বলল, ওদের নাম যদি বলি আপনি আমাকে ছেড়ে দিবেন তো? আগে নাম তো বল, যদি নামগুলো ঠিক হয় তাহলে তুই ছাড়া পাবি, আর যদি ভুল বলিস তাহলে তোকে এত টর্চার করবো যে তুই নিজে আমার কাছে মৃত্যুর ভিক্ষা চাইবি। কিন্তু আমি তো এত সহজে মৃত্যুর দেবো না, এই রুমে তোকে পচিয়ে মারবো। তুই জানিস এই রুমের নাম কি? দাঁড়া আগে রুমটা এক ঝলক দেখে নে। বলে লোকটি ঝুলন্ত লাইটটি ঘুরিয়ে রুমের চারপাশ দেখাতে লাগলো। অনিক দেখলো রুমের চার দেওয়ালি শুধু রক্তের ছাপ এবং মেঝেতেও অনেক রক্তের ছাপ। অনেক ভয়ে চোখ বন্ধ করে চিৎকার করে বলল, আমি দেখব না, আমি দেখব না। লোকটি ঝুলন্ত লাইট ছেড়ে দিয়ে গিয়ে নিজের চেয়ারে বসলো এবং বলল, এই রুমটার নাম হলো ডেড হেল রুম। এখানে আমি অনেক মানুষকে সোজা করেছি, অনেককে আবার হাত দিয়ে খুন করেছি। এখন তুই যদি নিজের জীবনকে ভালোবাসিস তাহলে বলে দে ওদের নাম। অনেক জোরে জোরে কান্না করতে করতে বলল, ওদের নাম আরিফ, রানা, বাবিন, নাইম। এবার আমাকে ছেড়ে দিন, আমাকে আমার বাড়ি যেতে দিন। দিব, সময় হলেই দিব। বলে লোকটি উঠে চলে যেতে লাগলে অনেক উত্তেজিত সুরে বলল, কোথায় যাচ্ছেন? আমাকে ছাড়ুন, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দিন, দয়া করুন, আমার কথাটা শুনুন। লোকটি অনিকের কোনো কথাই শুনল না, রুম থেকে বের হয়ে চলে গেল। অনিক কান্নায় ভেঙে পড়ল। অনিকের যেই হাতে ছুরি দিয়ে আঘাত করেছে সেই হাত ফুলে ডুমডুমা হয়ে গেল। আমি কি এমন ভুল করেছি যে আমাকে এভাবে শাস্তি পেতে হচ্ছে? কেউ আছো? আমাকে এখান থেকে বাঁচাও, আমাকে বের করো এখান থেকে। বলতে বলতে অনিকের চোখ ঝাপসা হয়ে আসলো এবং সে জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে অনিকের স্ত্রী তার স্বামীর ফোনে ফোন দিয়েই চলেছে। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না। অনিকের স্ত্রী চিন্তায় পড়ে গেল এবং অনিকের পরিচিত সবাইকে ফোন দিয়ে জিজ্ঞেস করলো অনিক তাদের সাথে আছে কিনা। তারা যখন না বলল তখন অনিকের স্ত্রী আর কিছু না ভেবেই সোজা পুলিশ স্টেশন যাওয়ার জন্য বের হলো। রাস্তা দিয়ে যেতেই দেখলো তার স্বামীর মোটর বাইক পড়ে আছে। অনিকের স্ত্রীর আর বুঝতে বাকি রইল না যে তার স্বামী বিপদে পড়েছে। অনিকের স্ত্রী আর পুলিশ স্টেশন না গিয়ে পুলিশকে ফোন দিয়ে আসতে বলল। পুলিশ আসলে অনিকের স্ত্রী কান্না করতে করতে সব খুলে বলল। এসআই কনস্টেবলদের বলল চারপাশ সার্চ করে দেখতে। এসআই অনিকের স্ত্রীর কাছ থেকে অনিকের নাম্বার নিয়ে কল দিতেই ফোনের রিংটোন শুনতে পেল। এসআই রিংটোনের শব্দ ধরে কিছু দূর যেতেই দেখে ঘাসের ভিতর অনিকের ফোন পড়ে আছে। এসআই ফোন তুলে হাতে নিল এবং অনিকের স্ত্রীকে বলল, আপনি বাড়ি ফিরে যান, আমরা খুব তাড়াতাড়ি আপনার হাজব্যান্ডকে খুঁজে বের করে আপনাকে খবর দিব। অনিকের স্ত্রী চলে গেল। পরের দিন ভোরে অনিকের বাড়িতে কেউ দরজায় কলিং বেল বাজালো। অনিকের স্ত্রী কলিং বেলের শব্দ শুনে ধরফর করে উঠে গিয়ে দরজা খুলল। দেখলো অনিক করুণ অবস্থায় দাঁড়িয়ে আছে, মুখে লাল কালো শিরার দাগ, মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। অনিকের স্ত্রী অনিককে দেখে নিজেকে আর শান্ত রাখতে পারল না। অনিককে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। শান্ত হও, চলো ভিতরে যাই। অনিকের স্ত্রী অনিককে ধরে ধরে ভিতরে নিয়ে এসে বসালো। তোমার এই অবস্থা কে করছে? কি হয়েছিল? কোথায় ছিলে তুমি? এত প্রশ্ন করো না, আমি ফিরে এসেছি, এটা কি তোমার জন্য বেশি না? এখন যাও, একটু পানি নিয়ে আসো। অনিকের স্ত্রী গিয়ে পানি নিয়ে আসলো এবং অনিকের হাতে দিল। অনিক পানি পান করলো। অনিকের স্ত্রী বলল, তুমি জানো কত চিন্তা হচ্ছিল আমার। কাল তোমাকে ফোনে না পেয়ে আমি সবাইকে ফোন দিয়ে তোমার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। তারপর আর বুদ্ধি না পেয়ে আমি পুলিশ স্টেশন বলতেই চমকে বলল। ওহ, পুলিশকে তো জানানো হলো না। বলতেই অনেক বড় বড় চোখ করে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুমি পুলিশের সাথে কন্ট্যাক্ট করছো? হ্যাঁ করেছি, কিন্তু তুমি এত। বলতেই অনেক পানির গ্লাস সজোরে মেঝের ওপর ছুঁড়ে মেরে রাগান্বিত সুরে বলল, তোমার কি ঝামেলা পাকানো ছাড়া আর কোনো কাজ নেই? কেন পুলিশকে বলতে গেলে? তোমার কি তোমার স্বামীর লাশ দেখার ইচ্ছে আছে? অনিকের স্ত্রী অনিকের কথা শুনে অবাক হয়ে বলল, এগুলো কি বলছো? আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। রাখো তোমার চিন্তা, এখনই থানায় ফোন করে বলো আমার স্বামী বাড়ি ফিরে এসেছে, আমি মিসিং কেস তুলে নিচ্ছি,
দ্রুত করো। অনিকের স্ত্রী ভয়ে তাড়াতাড়ি থানায় ফোন করলো। এদিকে অনিকের ভয়ে গলা শুকিয়ে আসছিল। অনিক মাথায় হাত দিয়ে সেই লোকটির বলা কথা ভাবতে লাগলো। তোকে ছেড়ে দিচ্ছি কারণ তুই সত্যি বলেছিস। যদি এগুলো কথা পুলিশকে বা ওই ছেলেদের বলার চেষ্টা করিস তাহলে এবার তো জীবিত ছাড়লাম, এরপর আর জীবিত ছাড়বো না। যদি সত্যি বেঁচে থাকতে চাস তাহলে মুখ বন্ধ রাখবি, কাউকে কিচ্ছু বলবি না, তাহলে আমিও তো কিচ্ছু করব না। অনিক ভীত কণ্ঠে বলল, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আমি কাউকে কিচ্ছু বলবো না, কথা দিচ্ছি। লোকটি অনিকের হাত ব্যান্ডেজ করে দিল, মাথা ব্যান্ডেজ করে দিল। চল তোকে এখন তোর বাড়িতে দিয়ে আসি। অনিক লোকটির কথা শুনে খুব খুশি হলো। লোকটি উঠে এসে কালো কাপড় দিয়ে অনিকের চোখ বাঁধতে গেলে অনিক ঘাবড়ে গিয়ে বলল, কি করছেন? তোকে এত সহজে বিশ্বাস করবো এতটাও পাগল আমি না। বলে উঠে লোকটি অনিকের চোখে কাপড় বেঁধে দিয়ে ধরে অনিককে গাড়িতে বসালো। তারপর অনিকের বাড়ির কাছে নিয়ে এসে অনিকের চোখ খুলে দিল এবং বলল, যা বাড়ি যা, যেটা বলেছিল সেই কথা যেন নড়চড় না হয়। জি। লোকটি চলে গেল গাড়ি নিয়ে। অনিকের স্ত্রী অনিকের কাঁধে হাত রাখতেই অনিক চমকে উঠল। কি হয়েছে? কিছু না। বলেছি। অনিক স্বস্তির শ্বাস ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। সকাল 10টা। পুলিশ অনিকের বাড়িতে এসে দরজায় বেল বাজালো। অনিকের স্ত্রী দরজা খুলে দেখল পুলিশ। আপনি কেস তুলে নিয়েছেন, বলেছেন আপনার স্বামী ফিরে এসেছে, তো আপনার স্বামী কোথায়? ওনাকে ডাকুন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। উনি রুমে আছে, আপনারা ভিতরে আসুন। পুলিশরা ভিতরে এসে বসলো। অনিকের স্ত্রী অনিককে গিয়ে বলল, পুলিশ এসেছে, তোমার সাথে কথা বলতে চাচ্ছে। অনিক পুলিশের কথা শুনে চমকে উঠে দাঁড়ালো এবং রেগে বলল, তোমাকে মানা করেছিলাম না, কেন ওদেরকে ঢুকতে দিয়েছ? তুমি এমন কেন করছো? ওদের সাথে কথা বলো, তোমার সমস্যার কথা জানাও। আমার কোনো সমস্যা নেই, এখনই গিয়ে ওদেরকে চলে যেতে বলো। আমি কারোর সাথে কোনো কথা বলবো না। কিন্তু বলতেই অনিক রাগান্বিত কণ্ঠে বলল, কোনো কিন্তু না, যাও এখান থেকে, আর যেটা বললাম সেটা করো। অনিকের স্ত্রী মন খারাপ করে চলে গেল। অনিক তাড়াতাড়ি গিয়ে রুমের দরজা আটকিয়ে দিয়ে ভয়ে কাঁপতে লাগলো এবং মনে মনে বলল, যদি ওই লোকটা জানতে পারে তাহলে আমাকে এবার আর ছাড়বে না। ও আল্লাহ, রক্ষা করো। এদিকে অনিকের স্ত্রী পুলিশদের বলল, আপনারা চলে যান, অনিক আপনাদের সাথে কথা বলতে চাইছে না। এসআই অনিকের স্ত্রীর কথা শুনে অবাক হলো এবং বলল, কেন, কি সমস্যা? উনি কেন কথা বলতে চান না আমাদের সাথে? আমি জানি না, তবে উনি চাইছে না, এটুকুই আর কি। আপনার হাজবেন্ড কোন রুমে আছে আমাদের বলুন, আমরা গিয়ে কথা বলছি। কিন্তু বলতেই এসআই বলল, দেখুন বিষয়টা আমাদের ভালো ঠেকছে না, আমাদের প্লিজ সাহায্য করুন আপনি। অনিকের স্ত্রী অনিকের রুমের সামনে এসআইকে নিয়ে আসলো। এসআই দরজা নক করে বলল, স্যার আপনি ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না, আপনি প্লিজ আমাদের সাথে এসে কথা বলুন, আপনার সমস্যাগুলো বলুন আমাদের। দেখুন, আমি কোনো কথা বলতে চাই না, আর আমার কোনো সমস্যাও নেই, প্লিজ চলে যান আপনারা। এসআই আরো কিছুক্ষণ অনিককে বোঝালো এবং দরজা খুলতে বলল, কিন্তু অনিক রাজি হলো না। পুলিশরা একরকম নিরাশ হয়ে চলে গেল। সকাল 11টা। অনিকের 3 ছাত্র আসলো অনিকের থেকে অ্যাসাইনমেন্টের কিছু কাগজ নিতে। তারা এসে বসলো। অনিক আসলে 3 ছাত্র অনিককে দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যায়। তারা উত্তেজিত সুরে বলল, স্যার কি হয়েছে আপনার? কে মেরেছে? অনিক থতমত খেয়ে বলল, কেউ না, কেউ মারেনি, এমনি ব্যথা পেয়েছি। স্যার আমরা কি বুঝি না? স্যার প্লিজ বলুন কি হয়েছে আপনার, কে মেরেছে আপনাকে? একবার তার নাম বলুন, তারপর দেখেন আমরা কি করি। বললাম তো কেউ মারেনি আমাকে, তোমরা এখানে কেন এসেছো সেটা বলো। স্যার আমরা অ্যাসাইনমেন্টের কাগজ নিতে এসেছিলাম। তোমরা বসো, আমি নিয়ে আসছি। বলে অনেক ভিতরে গিয়ে কাগজপত্র নিয়ে আসলো। এই নাও কাগজ, এটা নিয়ে তোমরা যাও। স্যার বলুন না কি হয়েছে। আমি বলতে পারবো না, তোমরা যাও। স্যার প্লিজ বলুন, আমরা কাউকে বলবো না, কথা দিচ্ছি। কেউ আছে যে রোহিতের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু আমি জানি না কে। সে আমাকে ধরেছিল এবং মেরেছে। আমি তার চেহারা দেখিনি, আর কিছু মনেও নেই। আমার যেটা মনে হলো তোমাদের শুধু সেইটুকু বললাম। স্যার আপনি এগুলো কি বলছেন? আমি সত্যি বলছি। দেখো, এগুলো কথা কিন্তু কাউকে বলো না, এগুলো কথা তোমাদের মধ্যেই রেখো। 13-3-2। আজ হোস্টেলে আমার নতুন 2 জন বন্ধু এসছে, আবির, মেরান। ওরা 2 জন একসাথেই থাকে, ওরা খুব ক্লোজ ফ্রেন্ড। আমিও ওদের ফ্রেন্ড হয়ে গেলাম। ওরা 2 জন খুব হাসাহাসি, ওরা আমাকে খুব হাসালো আজ। অনেক দিন পর আজ আমি এত হেসেছি। আজ আমার সত্যি ভালো লাগছে।
14/3/2021। আমার সাথেই বারবার কেন ওরা এমন করে? আজ কলেজে আবির, মেরান, আমি ক্যান্টিনে 13 নম্বর টেবিলে বসে কফি খাচ্ছিলাম এবং গল্প করছিলাম। হঠাৎ সিনিয়র সেই ছেলেগুলো এসে মেরানের মাথায় মারল। মেরান রেগে উঠে দাঁড়ালো। আমি আর আবির দাঁড়ালাম। ওরা বলল, এখানে বসার সাহস তোদেরকে কে দিল? তোরা জানিস না এটা আমাদের জায়গা? মেরান রেগে বলল, আপনাদের নাম লেখা আছে এখানে? ওরা মেরানের কলার ধরে বলল, আমাদের নাম লেখা থাকুক বা না থাকুক, এটা আমাদের জায়গা, সবাই জানে। আবির গিয়ে ওদের হাত মেরানের কলার থেকে ছাড়ানোর চেষ্টা করলে ওরা আবিরের মুখে ঘুষি মারে। আমি দেখলাম ক্যান্টিনের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সিনিয়রদের কাছে গিয়ে বললাম, ভাইয়া ওদের ছাড়ুন, আমরা চলে যাচ্ছি, আমরা বুঝতে পারিনি এটা আপনাদের জায়গা। ওরা মেরান আবিরকে ছেড়ে দিল আর আমাকে ধরলো এবং বলল, সেদিন তো ক্লাসের সময় হয়ে গেছিল, তাই তো তোর খুব তাড়া ছিল, তাই আমাদের কথা মানিসনি, আমাদের সব করতে হয়েছে। আজ তোর আর ক্লাসের জলদি নেই, তাহলে এখন যেটা বলবো সেটা কর, আর না হয় আজকে এমন কিছু করব তুই কলেজে আর মুখ দেখাতে পারবি না। আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। ওদের মধ্যে একজন এসে আমার কফির গ্লাস নিয়ে কফি গ্লাসে থুতু ফেললো এবং আমার দিকে ধরে বলল, এটা খেয়ে ফেল। আমার এত খারাপ লাগছিল কি বলবো। মেরান রাবির রেগে বলল, আমাদের বন্ধু ওটা খাবে না। আমি ওদের দিকে তাকালাম। এমন সময় ওরা বলল, খাবে না ঠিক আছে বলে ওরা 3টা কফির গ্লাস নিয়ে সব কফি আমার মাথায় ঢেলে দিল এবং হাসতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। ওরা আমাকে ধাক্কা দিয়ে আরেকটা টেবিলের উপর ফেলে দিল এবং সেই টেবিলের উপর থেকে সরে বোতল নিয়ে আমার পিছে সস দিয়ে লুজা লিখলো এবং ক্যান্টিনের সবাইকে বলল আমাকে লুজার বলার কথা। সবাই জোরে জোরে আমাকে লুজার বলতে লাগলো। আমার এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি এখনই মরে যাই। এখনও আমার কানের মধ্যে লুজার শব্দটা বাজছে। আমি আর নিতে পারছি না। সত্যি রাত 9টা। আরিফ, রানা, বাবিন, নাইম মুভি দেখে গল্প করতে করতে হেঁটে সবাই বাড়ির দিকে যাচ্ছিল। 4জনই ফ্লাইটে কভার বিচ দিয়ে যেতে লাগলো। ফ্লাইট কভার বিচটা একদমই ফাঁকা ছিল। 4জন বন্ধু খুব মজা করতে করতে যাচ্ছিল। আরিফ হাসতে হাসতে বলল, কাল আমার খেলা আছে, ভুলে যাস না জানি। আরে না, তোর খেলার কথা বলা যায়? আমি গ্যালারিতে বসবো, আমি তো আর খেলি না। নাইম হেসে বাবিনের মাথায় মারল এবং বলল, তুই কোনো কাজেরই না শালা। বলতেই হঠাৎ ল্যাম্পপোস্টের লাইট বার্স্ট হয়ে গেল। আরিফ, রানা, নাইম, বাবিন চমকে উঠল। কেমনটা লাগে বলতো? ও মনে হচ্ছে এক্ষুনি হাড়টা খুলে মুখ দিয়ে বের হবে। কি আজব কথা বলছিস তুই? ওরা আবারও হাঁটতে শুরু করলে দামদাম করে ল্যাম্পপোস্টের লাইট বার্স্ট হতে লাগলো। আরিফ, রানা, নাইম, বাবিন ভয়ে একাকার অবস্থা। 4জন 4জনের হাত ধরলো। 6টা ল্যাম্পপোস্ট বার্স্ট হয়ে গেল। তারপরের ল্যাম্পপোস্টগুলো আর বার্স্ট হলো না। এমন সময় পিছন থেকে একটা গাড়ি তাদের দিকে লক্ষ্য করে ছুটে আসতে লাগলো। তারা গাড়ির শব্দ শুনে পিছনে ঘুরে তাকালো। দেখলো তাদের দিকে একটা গাড়ি। আরিফ চিৎকার করে বলল, দৌড়া সবাই। সবাই যান ছেড়ে দৌড়াতে লাগলো। দৌড়ে কিছু দূর যেতেই দেখলো সামনে থেকে একটা গাড়ি স্পিডে আসছে তাদের দিকে। 4জন দাঁড়িয়ে ভয় কান্না করতে লাগলো। কোন দিকে যাবে বুঝতে পারছিল না। এদিক ওদিক তাকাতে লাগলো। নাইম উত্তেজিত সুরে ভয় বলল, এখন কোন দিকে যাব? এটা তো ব্রিজ, নিচে লাফ দিলেই তো মরে যেতে পারি। এখন কি করি? আরিফ কিছু কর, গাড়ির কাছে আসছে। বলতেই গাড়িগুলো তাদের কাছে আসতেই 4জন মাথা নিচু করে বসে চোখ বন্ধ করে জোরে চিল্লাতে লাগলো। গাড়িগুলো ওদের কাছে এসেও থেমে গেল। 4জন চোখ খুলে তাকালো, কিন্তু গাড়ির হেডলাইটের আলোতে কিছুই দেখতে পাচ্ছিল না। এমন সময় গাড়ির ভিতর থেকে 4জন লোক বের হয়ে 4 বন্ধুর সামনে দাঁড়ালো। 4জন ভয় কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। দেখলো 4জন লোক একদম পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা। তারা ভয় কাঁপা সুরে বলল, কে আপনারা? আমাদের কেন মারতে চান? বলতেই 4জন লোক 4 বন্ধুর মাথায় বন্দুক ঠেকালো। 4জন ভয়ে চোখ বন্ধ করে জোরে জোরে কান্না করতে লাগলো এবং বলল, আমাদেরকে ছেড়ে দিন, আমরা তো কলেজের স্টুডেন্ট, আমরা কিছু করিনি, আমাদের ছেড়ে দিন। বলতেই 4জন লোকই একসাথে 4 বন্ধুর মাথায় বন্দুক দিয়ে আঘাত করতেই 4জন একসাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। 4জন লোক সামনের গাড়ির দিকে তাকিয়ে মাথা ঝোঁকালো। একজন সামনের গাড়ির কাছে এসে বলল, কি করব বস? গাড়ির ভিতর থেকে বলল,
ওদেরকে বেঁধে গাড়িতে তুলো। 1 ঘন্টা পর আরিফের জ্ঞান ফিরলে আরিফ চোখ খুলতেই উপরে ঝুলন্ত লাইটের আলোতে তাকাতে পারল না। আরিফ চোখে হাত দেওয়ার জন্য হাত নড়াতে গেলে অনুভব করলো তার হাত বাঁধা। আরিফ চোখ খুলে পাশে তাকাতেই দেখে নাইম তার পাশে পড়ে আছে। আরিফ নাইমকে দেখে চমকে উঠল এবং খুব কষ্টে উঠে বসল। দেখলো তার পাশে 3 বন্ধু অচেতন অবস্থায় পড়ে আছে। আরিফ উত্তেজিত হয়ে 3 বন্ধুকেই ডাকলো, কিন্তু কেউ সাড়া দিল না। আরিফ কষ্ট করে উঠে দাঁড়াতে ঝুলন্ত লাইটটা আরিফের মাথার সাথে বাড়ি লাগলো। আরিফ ঝুলন্ত লাইটের আলোতে তার সামনের দেওয়ালে লাল রং দিয়ে ডেড লেখা দেখলো। আরিফ দেখে ভয়ে উত্তেজিত হয়ে তাড়াতাড়ি তার বন্ধুদের জাগালো। 3 জনই জেগে উঠল এবং উত্তেজিত হয়ে কাঁপা কণ্ঠে বলল, আমরা এখানে কেন? এটা কোন জায়গা? আমি জানি না, তবে এটা ভালো জায়গা না, এটা বুঝতে পারছি। আমাদের পালাতে হবে। আরিফ, আমার হাত খুলে দে। বাবিন, তুই আমার হাত খুলে দে। বাবিন নাইমের আরিফ রানার হাত খুলতে লাগলে নাইম খেয়াল করলো দেওয়ালের সাথে মিশে সেই 4 জন লোক দাঁড়িয়ে আছে। নাইম চিৎকার করে উঠল। আরিফ, রানা, বাবিন পিছনে ঘুরে তাকালো, দেখলো সেই 4 জন লোক। সবাই ভীত কণ্ঠে বলল, কি চান আপনারা? কেন আমাদের ধরে এনেছেন? রুমের এক কোনায় একটা সাউন্ড বক্স রাখা ছিল। সেখানে কেউ বলে উঠল, শুরু করো। সেই 4 জন লোক হকি স্টিক হাতে নিয়ে 4 বন্ধুর দিকে যত কদম এগিয়ে আসে 4 বন্ধুই ভয়ে তত কদম পিছনে সরতে লাগে। তারা ভয়ে উত্তেজিত সুরে বলল, আমাদের ছেড়ে দিন, আমরা কিছু করিনি। কেন আপনারা আমাদের মারতে চান? বলতেই 4 জন লোক হকি স্টিক দিয়ে 4 বন্ধুকে ইচ্ছা মতো বেদম পিটন পিটাতে লাগলো। 4 জন জান প্রাণ ছেড়ে দিয়ে চিৎকার করতে লাগলো এবং মেঝের উপরে গড়াগড়ি করতে লাগলো। 4 জন ছেলেই তাদের কাছে আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু লোকগুলো তাদের কোনো কথাই শুনল না, ইচ্ছা মতো মারতে থাকলো। 4 জন তাদের চিৎকার করতে করতে বলল, কেন আমাদের মারছেন? আমরা কি করেছি? আমাদের মারবেন না। বিনা দোষে কেন আমাদের এভাবে মারছেন? এমন সময় সাউন্ড বক্সে বলল, থেমে যাও। 4 জন লোক পিটানো থামিয়ে দিল এবং পিছনে সরে দাঁড়ালো। 4 বন্ধুর একদম আধমরার মতো অবস্থা হয়ে গিয়েছে। নাক, মুখ, কপাল দিয়ে রক্ত বের হচ্ছে। হাত পায়ে মাড়ির কালশিটা পড়ে ফুলের ডুমডুমা হয়ে গেছে। 4 জন একসাথে আদো আদো ভাবে কাঁপা সুরে কান্না করতে করতে বলছে, আমাদের ছেড়ে দিন, আমরা কিছু করিনি। বলতেই কেউ দরজা খুলে ভিতরে আসলো। 4 জন লোক এসে 4 বন্ধুর চুল মুট করে ধরে টেনে হাঁটু গেড়ে বসালো। 4 বন্ধু আদো আদো চোখের সামনে তাকালো। ওই 4 জন লোকের মতো পা থেকে মাথা পর্যন্ত কালো পোশাকে ঢাকা একজন লোক হাতে রিভলভার নিয়ে চেয়ারে বসে আছে। লোকটির হাতে রিভলভার দেখে 4 বন্ধু ভয়ে কাঁপতে লাগলো এবং জোরে জোরে কান্না করে বলতে লাগলো, আমাদের মারবেন না, আমরা কিছু করিনি। লোকটি রেগে উঠে দাঁড়িয়ে জোরে চেয়ারে লাথি দিয়ে বলল, তোরা কিছু করিসনি? না, আমরা কিছু করিনি। আপনারা ভুল করে হয়তো আমাদের তুলে এনেছেন। তোদের ভুল করে তুলে এনেছি, তোরা কিচ্ছু করিসনি। তোরা রোহিতকে মেরেছিস, মনে পড়ে তোদের? 4 বন্ধু রোহিতের নাম শুনে অবাক হয়ে গেল এবং নিজেরা নিজেদের দিকে তাকাতাকি করতে লাগলো। লোকটি রেগে গিয়ে 4 জন লোকের মধ্যে একজনের হাত থেকে হকি স্টিক নিয়ে এসে 4 বন্ধুকে ধুপাধুপ মারতে লাগলো। কেন মেরেছিস তোরা রোহিতকে? ও তোদের কি ক্ষতি করেছিল? কেন মারলি ওকে? কেন বল, কেন মারলি? 4 বন্ধু চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমরা সত্যি বলছি, আমরা রোহিতকে মারিনি। রোহিত তো সুইসাইড করেছে। ভাই, আমরা সত্যি বলছি, আমাদের কথা বিশ্বাস করুন। লোকটি মার থামিয়ে আরিফের চুলমুট করে টেনে ধরে রাগান্বিত সুরে বলল, তোরা ওকে মারিসনি, কিন্তু ওকে টর্চার করেছিস, সবার সামনে ওকে বেইজ্জত করেছিস। তোদের এই কাজগুলোর জন্য ও সুসাইড করতে বাধ্য হয়েছে। এটা ঠিক না। হ্যাঁ, আমরা মানছি, আমরা ওর সাথে মজা করছি, ওকে নিচে দেখিয়েছি, কিন্তু ওর মৃত্যুর পেছনে আমরা দায়ী নই। ওর সাথে আমরা যাই করেছি সেটা তো 6-7 মাস আগে। যদি ও আমাদের কারণে সুইসাইড করার ইচ্ছাই ছিল, তাহলে ও 6-7 মাস আগেই সুইসাইড করতে পারতো। ভাই, আমরা সত্যি বলছি, রোহিতের মৃত্যুর পেছনে আমরা নেই। হ্যাঁ, আমরা রোহিতের কাছে যেটুকু র্যাগিং করেছি সেটুকুর জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই, কিন্তু বিশ্বাস করুন, রোহিতের মৃত্যুর জন্য আমাদের কোনো হাত নেই। তোরা এই র্যাগিং করার শাস্তি তো অবশ্যই পাবি। বলে লোকটি উঠে 4 জন লোকের কাছে গিয়ে বলল, ওদের কপালে খোদাই করে লুজার লিখে দাও, যেন ওদের দিকে তাকিয়ে মানুষ হাসে। 4 বন্ধু লোকটির কথা শুনে ভয় উত্তেজিত সুরে বলতে লাগলো, এমন করবেন না, আমাদের ছেড়ে দিন, আমরা তো ভুল স্বীকার করছি, এবার ক্ষমা করুন, আমাদের কিছু করবেন না, প্লিজ
আমাদের ছেড়ে দিন। লোকটি চার বন্ধুর দিকে তাকিয়ে বলল, এটা আমাদের রাজ্য, এখানে আমি ভুলের বিচার করি, তোদের ভুলের এটা শাস্তি, যাও যেটা বললাম সেটা করো। বলে লোকটি রুম থেকে বের হয়ে চলে গেল। চার বন্ধু ভয়ে চিৎকার করে বলল, আমাদের দয়া করুন, এমন করবেন না আমাদের সাথে, আমাদের ছেড়ে দিন। দুইজন লোক গিয়ে আগে বাবিনকে ধরে নিয়ে আসলো এবং পা বাঁধলো। বাবিন ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো এবং বলল, আমাকে ছাড় রানা, আরিফ আমাকে বাঁচা ভাই। বলতেই একজন লোক বাবিনের মুখে টেপ লাগিয়ে দিল এবং বাবিনকে শুইয়ে দিয়ে তিনজন বাবিনকে চেপে ধরলো। আর একজন খোদাই করার মেশিন দিয়ে বাবিনের কপালে লুজার লিখে দিতে লাগলো। বাবিনের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, কপাল থেকে রক্ত বয়ে চোখের পানির সাথে মিশে গড়িয়ে পড়ছে। বাবিন চিৎকার করতে না পারায় বাবিনের কপালের এবং হাতের রগগুলো দাঁড়িয়ে গেছে। বাবিন যন্ত্রণা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলল। এভাবে পরে তিন বন্ধুকেও একইভাবে কপালে লুজার লিখে দিতে লাগলো। তারা অনেক আকুতি মিনতি করলো, কিন্তু লোকগুলো ওদের একটা কথাও শুনল না। তাদের কপাল থেকে বের হওয়া রক্ত দিয়ে মেঝে মেখে গেল। চার বন্ধুই বেহুশ হয়ে পড়ে রইল। সাউন্ড বক্সে বলল, ওদের নিয়ে গিয়ে হসপিটালের সামনে ফেলে দিয়ে আসো। চারজন সেই কথা মতোই কাজ করলো। ভোর 4টায় চার বন্ধুকে নিয়ে গিয়ে হসপিটালের সামনে ফেলে দিয়ে চলে আসলো। 9/4/2021 আজ আমি মায়েসাকে প্রপোজ করেছি। ওকে বলেছি ওকে আমার কতটা বেশি ভালো লাগে, কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমি এতটাই খারাপ? আমি কি দেখতেও ভালো না? কি কারণে ও আমাকে রিজেক্ট করলো? আমার সত্যি ওকে খুব ভালো লাগে। মায়েসা, কেন তুমি আমাকে রিজেক্ট করলে? 15/4/2021 ছেলেগুলো কি চাচ্ছিল আমার কাছে? ওরা কেনই বা আমার সাথে এমন করলো? ওই ছেলে আমাকে কেন এত রাতে তার সাথে থাকতে বলল? ওরা জোর করে কেন আমার প্যান্ট শার্টের বোতাম খুললো? কি করতে যাচ্ছিল ওরা? আমি সত্যি খুব ভয় পেয়েছি। আমার হাত পা এখনও কাঁপছে। আমি চাইনি আমি কিভাবে ওদের হাত থেকে বেঁচে ফিরে এসেছি। আমি যদি ওদের ধাক্কা দিয়ে ওয়াশরুম থেকে বের না হতে পারতাম, জানি ওরা আজ কি করতো আমার সাথে। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। এ কি ক্লাসের পরই শুধু আমাদের সেকশন আলাদা? ওরা এমন করলো কিভাবে আমার সাথে? ও আল্লাহ, বাঁচাও আমাকে। আমি আর নিতে পারছি না। আমাকে এগুলো যন্ত্রণা থেকে মুক্তি দাও। সকাল 10টা। মীরার আজ রোহিতের কথা খুব মনে পড়ছে। মীরা রোহিতের বেঞ্চের দিকে তাকিয়ে ভাবল, তোমাকে এভাবে হারাবো বুঝতে পারিনি রোহিত। ভুলটা হয়তো কোথাও আমারও ছিল। তোমাকে নিজের মনের কথা বলিনি, তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়াইনি। মীরার চোখ থেকে পানি গড়িয়ে আসলো। মীরা উঠে রোহিতের বেঞ্চে বসলো। টেবিলে রোহিত কাটা কম্পাস দিয়ে নিজের নাম খোদাই করে লিখেছে। সেই লেখার উপরে মীরা হাত বুলাতে লাগলো। এমন সময় একটা ছেলে খেয়াল করলো মীরা রোহিতের জায়গায় বসে রোহিতের খোদাই করা লেখার ওপর হাত বুলাচ্ছে। ছেলেটি মীরার কাছে এসে বলল, তুমি জানো রোহিতের মৃত্যুর কেউ প্রতিশোধ নিচ্ছে। বলতেই মীরা ছেলেটির দিকে তাকালো। ছেলেটি বলল, সবাই বাইরে বলা বলি করছে ওই যে অনার্সের 4জন ছেলে আছে না, যারা রোহিতের সাথে র্যাগিং করছিল, তাদের বলে মেরে কিছু রাখেনি, সবগুলার কপাল কেটে লুজার লিখে দিয়েছে। আজ সকালে ওদের হসপিটালের সামনে ফেলে দিয়ে গেছে। ওদের জ্ঞান আসলে পুলিশ ওদের জিজ্ঞাসাবাদ করেছে। ওরা কিছুই বলতে পারেনি। সবাই নাকি কালো পোশাকে ঢাকা ছিল। ওরা শুধু বলেছে ওদের যারা ধরেছিল তারা রোহিতের মৃত্যুর প্রতিশোধ নিবে। মীরা হতবাক হয়ে বলল, কি? কিন্তু কে তারা? জানি না কে তারা, তবে পুলিশরা এখন ধারণা করছে সেই গ্যাংই হয়তো রোহিতের লাশের ডায়েরি চুরি করেছে। মীরা আর কিছু বলল না। ছেলেটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মীরা, আমার কি মনে হয় জানো, রোহিত ডিপ্রেশনে সুইসাইড করেছে। মীরা অবাক হয়ে ছেলেটির দিকে তাকিয়ে বলল, মানে কিসের ডিপ্রেশন? তুমি কিছু জানো? ছেলেটি ধীরে বলল, আমি জানি। ওর সাথে যেটা হয়েছে সেটা আমার চোখের সামনে হয়েছে। আমি রোহিতের জন্য কিছুই করতে পারিনি। সেই ঘটনার পরই তো রোহিত 15 দিন কলেজে আসেনি। রোহিত একবার 15 দিন কলেজে আসেনি, আমার মনে আছে। কিন্তু কি হয়েছিল রোহিতের সাথে বলো তো? 15/4/2021 আমি টয়লেটে গিয়েছিলাম। এমন সময় বাইরে কিছু ছেলে হাসার শব্দ পাই। আমি টয়লেটের দরজাটা একটু ফাঁক করে দেখি রোহিত বেসিন পানি ছেড়ে দাঁড়িয়ে আছে।
পেছন থেকে আমাদের ক্লাসে বিজ্ঞান বিভাগের ছাত্র জুবিন বোতল থেকে পানি রোহিতের মাথায় ঢালছে এবং হাসছে। জুবিনের পেছনে তারই বন্ধু মারুফ দাঁড়িয়েছিল আর রিফাত দরজার কাছে দাঁড়িয়ে এক নজরে রোহিতের দিকে তাকিয়েছিল। রোহিত অবাক হয়ে জুবিনের দিকে ঘুরে তাকালো। রোহিত অবাক হয়ে বলল, এটা কি করলে? এমন সময় রিফাত পকেট থেকে রুমাল বের করে রোহিতের কাছে আসলো এবং রোহিতকে নিজের দিকে ঘুরিয়ে রোহিতের মুখ মুছে দিতে দিতে বলল, জুবিন, ইয়ার্কের একটা সীমা থাকে। জুবিন দাঁড়িয়ে মুখ চেপে হাসছিল। রোহিত, জুবিনের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। ইটস ওকে, আমার দেরি হচ্ছে বলে রোহিত যেতে লাগলে রিফাত রোহিতের হাত চেপে ধরে। রোহিত রিফাতের দিকে ঘুরে তাকিয়ে বলল, কি হলো? রিফাত রোহিতের কাছে এসে রোহিতের গালে হাত দিয়ে বলল, রোহিত, তোমার বডি ফিটনেস, তোমার কিউট লুক, তোমার হাসি আমাকে খুব আকর্ষণ করে। তুমি এক রাত আমার সাথে থাকবে রোহিত? রোহিত রিফাতের কথা শুনে অবাক হলো এবং রিফাতের হাত সরিয়ে দিয়ে একটু রাগান্বিত সুরে বলল, এগুলো কি কথা? পাগল নাকি তুমি? হেস বলে রোহিত যেতে লাগলে রিফাত রোহিতকে পিছন দিক থেকে চেপে ধরে বলল, আমি তোমাকে পছন্দ করি রোহিত, তোমাকে চাই। একটা রাতের তো ব্যাপার, প্লিজ রাজি হয়ে যাও। রোহিত রেগে রিফাতকে ধাক্কা দিলে রিফাতের গিয়ে বেসিনের কোণার সাথে লেগে কপাল একটু কেটে যায়। জুবিন মারুফ দেখলো রিফাতের কপাল কেটে রক্ত বের হচ্ছে। তারা দুজন রেগে গিয়ে রোহিতকে ধরে বলল, আমার বন্ধুকে ধাক্কা দিস? এত বড় সাহস তোর আজকে? বলে জুবিন রিফাতের দিকে তাকিয়ে বলল, রিফাত, রাতে চিন্তা বাদ, যা করবি এখানে কর আর এক্ষুনি কর। রোহিত তো খুব চেষ্টা করলো ওদের হাত থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারল না। জুবিন মারুফ জোর করে রোহিতকে মেঝেতে শোয়ালো এবং রোহিতের মুখ চেপে ধরলো যেন রোহিত চিৎকার করতে না পারে। রোহিত পা ছোড়াছুড়ি করতে লাগলো। রিফাত এসে রোহিতের উপর উঠে বসে এবং রোহিতের শার্টের সব বোতাম খুলল এবং প্যান্টের বেল্ট খুলল। যেই প্যান্টের বোতাম খুলতে যায় সেই সময় রোহিত জুবিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর মারুফকে। আর রিফাত পড়ে গেলে রোহিত রিফাতকে লাথি মেরে সরিয়ে দেয় এবং কোনো রকমে উঠে ওভাবেই ওখান থেকে বের হয়ে দৌড় দেয়। আমি শুধু দেখেছিলাম, কিন্তু রোহিতকে সাহায্য করার সাহস পাচ্ছিলাম না। আমার রোহিতের জন্য খুব খারাপ লাগছিল সেই সময়। বলতেই মীরা উঠে ছেলেটাকে একটা টেনে থাপ্পড় মারলো এবং বলল, ওরা তিনজন তো ছেলেই না, আর সাথে তুমিও ছেলের মধ্যে পড়ো না। চোখের সামনে এত বড় একটা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হতে দেখেও তুমি চুপচাপ দাঁড়িয়েছিলে। কেমন ছেলে তুমি? ছেলেটি মাথা নিচু করে বলল, আমি এগিয়ে যাইনি কারণ আমি ভয় পেয়েছিলাম। আর ওরা তিনজন বড়লোক ঘরের ছেলে। বড়লোক ঘরের ছেলেদের দাপটি অন্যরকম, তো জানো মীরা। মীরা কি বলবে বুঝতে না পেরে মাথা নিচু করে কান্না করতে লাগলো। 2 দিন পর ঘড়িতে ঠিক রাত 9টা। জুবিন প্রাইভেট পড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। মনে একটা অদ্ভুত ভয় কাজ করছে যখন থেকে জানতে পেরেছে রোহিতের সুইসাইডের কেউ প্রতিশোধ নিচ্ছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। জুবিন চমকে ওঠে, ভিতরটা ধাক করে ওঠে। ফোনটা বের করে দেখে ওর গার্লফ্রেন্ড ফোন দিয়েছে। জুবিন ফোন কেটে দিল এবং পা চালিয়ে হাঁটতে লাগলো। চারপাশ আজ কেমন থমথমে। চাঁদের আলো অন্ধকারটা কিছুটা দূর করলেও থমথমে পরিবেশ ভিতরের ভয়টাকে যেন বাড়িয়ে দিচ্ছে। আজ মনে হচ্ছে বাড়িটা অনেক দূর হয়ে গেছে, গলা শুকিয়ে যাচ্ছে। জুবিন ভাবে মারুফকে ফোন দিয়ে কথা বলবে যাতে ভয়টা কম লাগে, তাই আবারও পকেট থেকে ফোন বের করে। হঠাৎ পিছন থেকে কেউ খুব জোরে বাইক নিয়ে আসে। জুবিন ভাবে তার কাছে লিফট নেবে যাতে বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, তাই পিছনে ঘুরে লিফটের জন্য হাত বাড়াতে বাইকে বসে থাকা লোকটি জুবিনের হাতের আঙুল ধরে মুচড়ে দেয় এবং রাস্তার সাথে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যায় কিছু দূর। জুবিন কিছু বুঝে ওঠার আগেই জুবিনের হাত গাছের সাথে বাড়ি দেয়। জুবিন হাত ধরে মাটিতে পড়ে থাকে। লোকটি বাইক থামিয়ে হেঁটে আসে। বাইকের হেডলাইটের আলো জুবিনের মুখে পড়ে। জুবিন মাথা উঠিয়ে দেখার চেষ্টা করে লোকটাকে। মাথা উঠিয়ে সবার আগে যেটা চোখে পড়ে সেটা হলো তার বুড়ো আঙুলটা ঝুলছে। জুবিন সেটা দেখে চিৎকার দিতেই পিছন থেকে কেউ এসে মুখ চেপে ধরে। জুবিন আর চোখে দেখার চেষ্টা করে।
সে চেহারা না দেখতে পেলেও তার পরনে যে কালো কাপড় সেটা বোঝে। জুবিনের আত্মা শুকিয়ে যায়। কে আপনি? প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি। বলতেই মাথাটা গাছের সাথে সজোরে বাড়ি দিল। জুবিনের মাথা দিয়ে গলগল করে রক্ত বের হয়। লোকটা জুবিনের কলার ধরে দাঁড় করায়। জুবিনের মাথা ঘুরছে, সে ঠিক মতো দাঁড়াতে পারছে না। লোকটা জুবিনকে গাছের সাথে ঠেসে ধরে। জুবিনের কথা মুখের ভিতর জড়িয়ে যাচ্ছিল। কে আপনি? লোকটা পিছন থেকে একটা ছুরি বের করে জুবিনের গালে ধরে। আমি কিছু জানি না, সত্যি বলছি। লোকটা সরে যায় এবং ধীরে জিজ্ঞাসা করে, রোহিতের সাথে এমন কেন করেছিস? জুবিনের বোঝার বাকি রইল না সে কত বড় বিপদের সামনে। আমি রোহিত। আর কিছু বলার আগেই লোকটা জুবিনের কানে ছুরি চালিয়ে দেয়। কানের লতি কেটে পড়ে যায়। সে চিৎকার দিতে লাগলে লোকটা জুবিনের মুখ চেপে ধরে কাছে এসে বলে, তোর বাকি বন্ধুরা কোথায়? জুবিন মাথা নড়ায়। লোকটা সজোরে জুবিনের গালে কয়েকটা ঘুষি দেয়। আমাকে নিয়ে চল বলে হাত সরাতে জুবিন জান ছেড়ে দৌড়াতে লাগলো। লোকটাও পিছন পিছন যেতে লাগলো। রাস্তায় জুবিনের পায়ের চটিটা ছিঁড়ে যায়, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে দৌড়াতেই আছে আর বারবার পিছনে তাকাচ্ছে। অবশেষে জুবিন বাড়ি পৌঁছে গেল। দরজা খুলতে দেখে মারুফ আর রিফাত বসে বসে ড্রিঙ্ক করছে আর টিভিতে পর্ন ভিডিও দেখছে। এমন করে জুবিন দরজা খোলাতে ওরা চমকে তাকালো। জুবিন ভিতরে আসে। ওর সাদা শার্ট রক্তে ভিজে গিয়েছে। মারুফের মনে সবার আগে যে কথা আসে সেটা হলো রোহিতের মৃত্যুর প্রতিশোধ। পরে ভাবে যে এই ঘটনা অনেক আগের। জুবিন হয়তো শয়তানি করছে। এইগুলো কি ধরনের দুষ্টুমি জুবিন? বলে লাইট জ্বালাতেই দেখে জুবিনের কানের লতি নেই। মারুফ পিছনে সরতেই মাটিতে পড়ে যায়। রিফাত কিছু বলার আগে জুবিন কাঁপা কাঁপা গলায় বলে, রোহিত। রিফাত চমকে ওঠে। সে জুবিনের কাছে এগিয়ে যেতেই ধূপ করে লাইট অফ হয়ে যায় রুমের। মারুফ ভয় চুপসে যায়। এই লাইটের কি হলো? বলতে ধাম করে দরজা বন্ধ হওয়ার শব্দ। রিফাত মারুফ চমকে ওঠে। রিফাত তাড়াতাড়ি ওর ফোন খুঁজতে লাগে। বিছানার ওপর থেকে ফোন নিয়ে লাইট জ্বালিয়ে দেখে জুবিনের পিছনে কালো পোশাকে কেউ দাঁড়িয়ে। জুবিন কাঁদতে কাঁদতে মাটিতে পড়েই জ্ঞান হারায়। রিফাতের ভিতরে যেন জান নেই। মারুফ টেবিলের নিচে ঢুকে পড়ে। কে আপনি? বলতেই মনে হলো লোকটা আলোর গতিতে রিফাতের মুখের সামনে এসে দাঁড়ালো। রিফাতের হাত থেকে ফোন পড়ে গেল। লোকটা ফোন তুলে নিজের মুখের সামনে ধরে। রিফাত দেখে লোকটার মুখে কালো মাস্ক, চোখগুলো লাল হয়ে আছে। বোঝা যাচ্ছে এক প্রতিশোধের আগুন জ্বলছে তার ভিতর। রিফাত এক পা করে পিছনে সরতে থাকে আর লোকটা এক ধাপ করে এগিয়ে আসে। রিফাত ধূপ করে বিছানাতে পড়ে যায়। লোকটা পিছন থেকে পিস্তল বের করে রিফাতের মাথায় ধরে। রিফাত ঘেমে চুপসে যায়। বুকের ভিতর হার্টবিটটা এত দ্রুত হয়ে যায় রিফাতের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। এদিকে মারুফ ফাঁক বুঝে টেবিলের নিচ থেকে বের হয়ে দৌড়ে দরজার দিকে গিয়ে দরজা খুলতে থাকে আর লোকটা পিছনে ঘুরে মারুফের হাতের পাতায় গুলি চালিয়ে দেয়। মারুফ হাত ধরে বসে পড়ে। লোকটা রিফাতের দিকে ঘুরতে রিফাত ভয়ে লোকটার দিকে বালিশ ছুঁড়ে বিছানার ওপাশে পার হতে গেলে লোকটা রিফাতের পা ধরে টি টেবিলে রাখা ল্যাম্প দিয়ে রিফাতের মাথায় মারে। রিফাত সাথে সাথে বেহুশ হয়ে যায়। মারুফ ভয়ে দরজার সাথে লেগে যায়। লোকটা হেঁটে আসে এবং মারুফের কাছে বসে। প্লিজ আমাদের ছেড়ে দেন। লোকটা পিস্তলের হাতল দিয়ে মারুফের মাথায় আঘাত করতেই সেও জ্ঞান হারালো। প্রায় 2 ঘন্টা পর রিফাতের জ্ঞান ফেরে। কানে খুব জোরে চিৎকারের আওয়াজ আসে। চোখ খুলে দেখে জুবিন চেয়ারে আধমরা অবস্থায় পড়ে আছে। ওদের হাত টেবিলের উপরে লোহার খাঁচের ভিতরে আটকানো। শরীর চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা, পাগুলো বাঁধা, অর্থাৎ নড়ার কোনো উপায় নেই। মাথাটা একটু সামনে ঝুঁকিয়ে দেখে মারুফ এবং ওর সামনে সেই লোকটা বসা। ওর হাতে একটা রেঞ্জ। সে ওই রেঞ্জ মারুফের আঙুলের ভিতর ঢুকিয়ে সেটা টাইট করতে থাকে। মারুফ ব্যথায় চিৎকার করছে। মারুফের এমন চিৎকারে রিফাতের জানটা যেন গলার কাছে চলে আসে। রোহিত কি ক্ষতি করেছিল তোদের? কিছু করেনি। তাহলে ওর সাথে এমন কেন করলি? বলে রেঞ্জের ভিতর আটকানো আঙুলটা উল্টো দিকে ভাঁজ করলো। মারুফ জান ছেড়ে চিৎকার দেয়। ও চিৎকারে সারা রুম যেন বাজছিল। আমরা রোহিতের মৃত্যুর জন্য দায়ী না, বিশ্বাস করেন।
এই হাত দিয়ে তুই ওর মুখ চেপে ধরেছিলিস তাই না? বলে টেবিল থেকে সূচালো একটা লোহা তার হাতে গেঁথে দেয়। মারুফ এই কষ্ট আর সহ্য করতে পারছে না, তার যেন গলার রগ ছিঁড়ে যাবে। রিফাত এমন দেখে কাঁদতে শুরু করে। মারুফ নিজের জ্ঞান হারায়। রিফাত দেখে লোকটা উঠে তার কাছে আসছে। সে কোনো আজরাইলের থেকে কম না। রিফাত নিজের মৃত্যু যেন সে লোকের চোখে দেখছে। রিফাত সেখান থেকে ওঠার চেষ্টা করে, লাফালাফি করে, হাত মোছড়ামুছড়ি করে, টেবিলের খাঁজ থেকে হাত বের করার জন্য। লোকটা রিফাতের কলার ধরে রিফাতের মুখের কাছে যায়। রিফাত জোরে জোরে শ্বাস ছাড়ে। লোকটি বলল, যন্ত্রণা বুঝিস? আমি তোকে বোঝাবার যন্ত্রণা কি? বলে রিফাতের শার্টের বোতাম খোলে। প্লিজ না, প্লিজ। লোকটা হাতে ছুরি তুলে রিফাতের বুকে ধরে। ছুরির সূচালো মাথা দিয়ে ওর বুক একটু একটু করে চিরতে থাকে। রিফাত চিৎকার করতে থাকে। তো চিৎকার কেউ শুনবে না। বুক দিয়ে গলগল করে রক্ত বের হয়। লোকটা ছুরি রেখে জিজ্ঞাসা করে, বল, কেন রোহিতের সাথে এই কাজ করেছিস? আমি সত্যি বলছি, আমি রোহিতকে পছন্দ করতাম। ওকে আমার ভালো লাগতো, কিন্তু সে কারোর সাথে কথা বলতে চায় না। আমি কয়েকবার বলার চেষ্টা করেছি কথা বলার, কিন্তু সে কিছুতেই বলতে চায়নি। লোকটা চেয়ার থেকে উঠে নিজের মাথার চুল নিজেই টানে আর রাগে চিৎকার করে পকেট থেকে পিস্তল বের করে শুট করে। রিফাতের কানের এপার ওপার হয়ে যায় সেই বুলেট। রিফাত চিৎকার করে কাঁধের সাথে কান চেপে ধরে। লোকটা এসে রিফাতের গলা চেপে ধরে আর জোরালো কণ্ঠে বলে, তাহলে তুই তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কেন করলি? রিফাত চোখ উল্টিয়ে দেয়। সাথে সাথে লোকটা রিফাতের গলা ছেড়ে দেয় এবং বোতলের পানি তার মুখে ঢালে। রিফাতের শ্বাস বন্ধ হয়ে আসতে লাগে। লোকটা নিজের চেয়ার উঠিয়ে আবারও রিফাতের সামনে বসে শান্ত হয়ে তাকায়। প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি তোদের ছেড়ে দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি। বলে পিছন থেকে প্লাস বের করে। এমন ভুল আর কখন হবে না, ছেড়ে দিন আমাকে। এটা রোহিতের শার্টের বোতাম খোলার আগে ভাবার দরকার ছিল। বলে প্লাস দিয়ে রিফাতের হাতের নখ উঠিয়ে ফেলে। রিফাত এই অসহ্য কষ্ট আর নিতে পারছিল না। লোকটা এক এক করে ওর সব নখ টান দিয়ে তুলে ফেলে। এর ভিতর জুবিনের জ্ঞান ফেরে। জুবিন দেখে রিফাতের হাতের আঙুল দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। রিফাতের জ্ঞান নেই। লোকটা জুবিনের দিকে তাকাতে জুবিন যেন আর নিজের ভিতর নেই। লোকটা এসে জুবিনের সামনে বসে। জুবিন লাফালাফি করে। হঠাৎ সে ফিল করে তার পায়ের নিচে কাটার মতো কিছু বাঁধছে। নিচে তাকাতে দেখে একটা ট্রে। সেটার উপরে অনেকগুলো কাটা খাড়া আছে, যার উপরে জুবিনের পা বাঁধা আছে। জুবিন ভীত চোখে লোকটির দিকে তাকায়। জীবনে এমন কোনো ভুল করা উচিত না যার মাসুল জীবন দিয়ে দিতে হয়। আর সে ভুলের জন্য যদি কেউ জীবন দেয়, সে ভুলের মাসুল যন্ত্রণার মৃত্যু দিয়ে দিতে হয়। বলে জুবিনের পায়ের উপর পা রেখে সজোরে চাপ দেয়। জুবিন চিৎকার করে আর বলে, আর সহ্য করতে পারছি না, আমাদের ছেড়ে দেন, আর কখনো এমন হবে না। লোকটা ওদের মুখে এই কথা শুনে নিজের রাগ ধরে রাখতে পারছিল না। সে রিফাতের টেবিল থেকে ছুরি নিয়ে জুবিনের হাতে ঢুকিয়ে দেয়। তারপর সেটা টেনে বের করে এবং আবারও ঢুকিয়ে দেয়, আবারও বের করে এবং আবারও ঢুকিয়ে দেয়। জুবিন চিৎকার করতে থাকে। জুবিন আবারও জ্ঞান হারায়। অনেকক্ষণ পর তিনজনের জ্ঞান ফেরে। ওরা দেখে ওদের সামনে বিশাল সমুদ্র। সমুদ্রের কি স্রোত! মারুফ উঠতে যায় কিন্তু পারে না। শরীরে তেমন শক্তিও আর বাকি নেই যে জোর খাটিয়ে উঠবে। পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের নখগুলো থ্যাতলানো। জুবিন, মারুফ, রিফাত একজন আরেকজনের দিকে তাকিয়ে কাঁদতে থাকে আর জোরে জোরে বলে, কেউ আছে? আমাদের সাহায্য করুন। কিন্তু চারপাশ খুব স্তব্ধ। ওদের আওয়াজ শোনার মতো কেউ নেই। ওরাও আর চিৎকার করতে পারছে না। গলা দিয়ে স্বর বের হচ্ছে না। শরীরের যন্ত্রণায় ওরা কাতর হয়ে যাচ্ছে। হঠাৎ জুতোর শব্দ। মাথা উঠিয়ে পিছন দিকে তাকালো রিফাত। দেখলো ওদের পায়ের দিকে একটা বাইক রাখা ছিল। সেই আলোতে সেই লোককে দেখা যাচ্ছে। সে হেঁটে আসছে তাদের দিকে। তিনজনের ভিতর এতটুকু শক্তি ছিল না। তারা শুধু কাঁদছে। কত বড় ভুল করে ফেলেছি আমরা। এর মাসুল হয়তো জীবন দিয়েই দিতে হবে। ঠিক বলেছিস, আর কিছু করার নেই আমাদের। মারুফ কেঁদেই চলেছে। লোকটা ওদের সামনে এসে দাঁড়ালো। ওনার কপালে রক্তের ছিটা ফোঁটা লেগেছিল। এটা বুঝতে বাকি ছিল না যে এই রক্ত তাদেরই। সে রিফাতের কাছে আসে এবং রিফাতের হাতের বাঁধন খুলে দেয়। মারুফ ভাবে হয়তো তাদের ছেড়ে দেবে। জুবিনও আশার আলো দেখতে পায়।
রিফাতকে উপর থেকে শুইয়ে দেয়। বুকের কাটা ঘায়ের ভিতর সেখানকার বালুগুলো ঢুকছিল, যা কাটার মতো ফুটছে। রিফাত দাঁতে দাঁত দিয়ে কামড়িয়ে ধরে আছে। মারুফ জুবিন দেখে লোকটার আরেক হাতে হাতুড়ি, আর সে পকেট থেকে মোটা কিছু তারকাটা বের করে, যা দেখে মারুফের অবস্থা খারাপ হয়ে যায়। লোকটা রিফাতের হাত এক জায়গায় করে কোমরের সাথে রেখে তারকাটা ঢুকিয়ে দেয় এবং হাতুড়ি দিয়ে জোরে জোরে পিটাতে থাকে। তারকাটা হাতের রগ ভেদ করে কোমরে ঢুকে যায়। রিফাত চিৎকার করতে পারছে না, তার ভিতর সেই শক্তিও ছিল না। জুবিন এই মর্মান্তিক টর্চার দেখে ওঠার চেষ্টা করে, তার আর সহ্য করার ক্ষমতা ছিল না। লোকটা রিফাতের চুল ধরে টেনে নিয়ে একটা স্পিড বোর্ডে ওঠায় এবং একই কাজ বাকি দুইজনের সাথেও করে এবং তাদের বোটে উঠায়। রিফাত কথা বলতে পারছিল না, চোখের সামনে রোহিতের সাথে যা করেছে সেটা খেয়াল দেখছিল। মারুফ খুব কাঁদে আর ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতে থাকে। জুবিন আধমরা অবস্থায় থাকে, সে নিজের মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছে। তাদের হাত কোমরের সাথে এমন তারকাটা মেরেছে, সেখান থেকে বের করা কোনোভাবে সম্ভব না। স্পিডবোট অনেকটা দূরে নিয়ে গিয়ে থামিয়ে দিয়ে লোকটা রিফাতকে ধরে বলে, এটাই হলো যন্ত্রণা, এটাই হলো অপরাধের শাস্তি, বলে পানিতে ফেলে দেয়। তারপর বাকি দুজনকে পানিতে ফেলে দিয়ে লোকটা দীর্ঘশ্বাস ছেড়ে পাড়ে ফিরে আসে। ভোর 4টা। এসআই এর ফোনটা বেজে উঠল। ফোনের রিংটোনের শব্দে এসআই চমকে ওঠে, ঘুম ভেঙে যায় তার। এসআই ঘুম ঘুম চোখেই ফোন রিসিভ করে। কানে ধরতেই ওসি চিৎকার দিয়ে বলল, পুলিশের চাকরি কেন করতে এসেছো? ঘুমানোর জন্য? এসআই চমকে উঠে ফোনের দিকে তাকায়, দেখে ওসির ফোন। এসআই তাড়াতাড়ি উঠে সোজা হয়ে বসে বলল, সরি স্যার, আমার কি কোনো ভুল হয়েছে? আজকে ওই একই কলেজের 3টা ছেলে বাড়ি ফেরেনি, তাদের বাবা মা থানায় গিয়েছিল। তোমরা এখনো কোনো পদক্ষেপ নাওনি, তার জন্য তারা উপর লেভেলে কমপ্লেন করেছে, আর উপর লেভেল থেকে আমাকে ফোন দিয়ে ইচ্ছা মতো ছেড়েছে। সরি স্যার। ওসি রাগান্বিত সুরে বলল, রাখো তোমার সরি, ইমিডিয়েটলি থানায় আসো, আমি আসছি, বলে ফোন কেটে দিল। এসআই তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে গেল। 30 মিনিট পর পুলিশ স্টেশনে রিফাতে জুবিনের মারুফের বাবা মা কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করছে। এসআই আসলো এবং কনস্টেবলকে রাগান্বিত সুরে বলল, এত বড় একটা ঝামেলা হয়েছে আর আমাকে জানাওনি? তোমার খবর আছে, দাঁড়াও, বলে এসআই রিফাত, মারুফ, জুবিনের বাবা মাকে শান্ত হতে বলল। 10 মিনিট পর ওসি পুলিশ স্টেশনে আসলো। সবাই ওসিকে দেখে দাঁড়ালো। এসআই ওসিকে স্যালুট জানিয়ে বলল, স্যার, ওনাদের সব কথা শুনেছি। ওসি ছেলেগুলোর বাবা মার দিকে তাকিয়ে বলল, আপনারা বাড়ি যান, আমরা খুব দ্রুত তদন্ত করে আপনাদের ছেলেদের খুঁজে বের করব। 3 ছেলের বাবা মা চলে গেল। ওসি রেগে বলল, সারাদিন কি করো তোমরা? 7-8 দিন আগে রোহিত নামে ছেলের লাশ আর তার সাথে ডায়েরি চুরি হয়ে গেল। কে নিল, কি হলো, কোনো খোঁজ পাওয়া গেল না। তারপর সে কলেজে 4 জন ছাত্রকে অমানসিকভাবে পেটানো হয়েছে। এখন তারা হাসপাতালে। তারা বলেছে কেউ রোহিতের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু কে নিচ্ছে তার কোনো খোঁজ নেই। আর আজ ওই একই কলেজের আর 3টা ছেলে উধাও। এগুলো করছে কেন করছে, কোনো খবর নেই। স্যার, আমি কিছু বলতে চাই। বলো। স্যার, আমার যতদূর মনে হচ্ছে এই ঘটনা সব রোহিতের ডায়েরির সাথে জড়িত। আমার মনে হয় অবশ্যই সেই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যেটা পড়ে পরে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু কে নিচ্ছে সেটা। স্যার, রোহিতের ব্যাপারে আমি যেটুকু জেনেছি, রোহিত খুব ভালো একটা ছেলে ছিল। তবে হ্যাঁ, রোহিতের মৃত্যুর একদিন আগে হোস্টেলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে রোহিত মাতাল অবস্থায় তার রুমে যাচ্ছে। আমি এই ব্যাপারে রোহিতের বন্ধুদের জিজ্ঞেসও করেছিলাম রোহিত কি নেশা করে কিনা। ওরা বলেছে না স্যার, আসলে সেদিন একটা পার্টি ছিল, সেখানে তারা সবাই কম বেশি খেয়েছে, তবে রোহিত খেতে যাচ্ছিল না, হয়তো পরে খেয়েছে। আমি ওদের জিজ্ঞেস করলাম পার্টিতে কি রোহিতের সাথে কোনো ঝামেলা হয়েছিল কিনা। ওরা বললো না স্যার, কিছুই হয়নি, তারা সবাই পার্টিতে এনজয় করেছে। ওকে, এগুলো এখন রাখো, আগে ওই 3টা ছেলেকে দ্রুত খুঁজে বের করো। আর হ্যাঁ, আজ কলেজে গিয়ে সব ছাত্রছাত্রীকে অ্যালার্ট করে দাও। ওকে স্যার। সকাল 10টা। এসআই কলেজে প্রিন্সিপালের সাথে কথা বলে তার পারমিশন নিয়ে কলেজের মাইকে সব ছেলে মেয়েদের মাঠে এক জায়গায় হতে বলল। 10 মিনিটের মধ্যে সব ছেলেমেয়েরা মাঠে উপস্থিত হলো। এসআই প্রিন্সিপাল আসলো।
প্রিন্সিপাল বলল, স্টুডেন্টস, তোমরা সবাই জানো 7-8 দিন আগে রোহিত নামের ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছেলে সুসাইড করেছে। এটাও সবাই জানো যে রোহিতের মৃত্যুর কেউ প্রতিশোধ নিতে চাচ্ছে এখন। বলতেই এসআই বলল, স্যার আমি বলছি। জি অবশ্যই। স্টুডেন্টস, আমি অল্প কিছু কথা বলবো। আমি এখানে এসেছি তোমাদের সাবধান করতে। তোমরা সবাই জানো তোমাদের কলেজের অনার্সের 4 জন ছেলে এখন হসপিটালে ভর্তি। আর কেন তারা হসপিটালে ভর্তি এটা আশা করি নতুন করে বলতে হবে না। গতকাল রাতে ইন্টারের সায়েন্স বিভাগের 3 জন ছেলে কিন্তু উধাও, ওদের পাওয়া যাচ্ছে না। আমরা ধারণা করছি এটাও সেই লোকটার কাজ যে অনার্সের ছেলেগুলোকে মেরেছে। তোমরা সবাই জানো রোহিতের লাস্ট চুরির সাথে ডায়েরিও চুরি হয়ে গেছে। আমরা ধারণা করছি রোহিত তার ডায়েরিতে এমন কিছু লিখেছে যেটা পরে কেউ একজন প্রতিশোধ নিচ্ছে। তোমরা সবাই সাবধান থেকো। তারপর সবাই সবার ক্লাসে চলে গেল। সবার ভিতরে এক ধরনের ভয় কাজ করতে লাগলো, কিন্তু একজনের ভয় একটু অন্যরকম ছিল। সেটা খেয়াল করলো মীরা। মীরা ক্লাসে বসে সবার কথা শুনছিল। হঠাৎ তার চোখ মাইশার দিকে যায়। মীরা দেখলো মাইশা প্রচুর ঘামছে এবং এক হাত দিয়ে আরেক হাত ডলছে, যেমন অনেক টেনশনে মানুষ করে থাকে। মাইশার চোখ হঠাৎ মীরার দিকে যায়, দেখে তার দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। মাইশা তাড়াতাড়ি নিজের ব্যাগ নিয়ে উঠে ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। 30/4/2021। আজ খুব অবাক হয়েছি, কারণ এমন একটা হাসির ঘটনা ঘটেছে। আমি বিকালে একটু হাঁটতে বের হয়েছিলাম, কারণ আমি সেই ঘটনার পর আজকে 15 দিন হলো আমি কলেজে যাওয়ার সাহস করতে পারিনি। খুব একঘেয়েমি লাগছিল রুমের মধ্যে, তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। আমি হাঁটছিলাম, হঠাৎ কেউ আমার নাম ধরে ডাক দিল। আমি পেছনে ঘুরে তাকাই দেখি রাস্তার ওপারে মাইসা। আমি মাইসাকে দেখে একটু অবাক হয়েছি। রাস্তার পার হয়ে মাইসা আমার সামনে এসে বলল, কি হয়েছে, 15 দিন হলো কলেজে আসছো না কেন? আমি কিছুই বলিনি, চুপ ছিলাম। মাইসা বলল, আমি না বলেছি তাই কলেজ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছো নাকি? না, দেখেছি এমন সিনেমা নাটকে ছেলে মেয়েকে প্রপোজ করলে মেয়ে না বললে ছেলে কষ্টে কলেজ ছেড়ে দিয়ে চলে যায়। আমার মাইসার কথা শুনে এমন হাসি পাচ্ছিল। আমি বললাম, এমন কিছু না, এমনি চাইনি, ভালো লাগছিল না। মাইসা বলল, বুঝলাম। দেখো রোহিত, আমি ভালোবাসা বিশ্বাস করি না, তুমি চাইলে আমার বন্ধু হতে পারো। মাইসা যখন কথা বলল আমি সত্যি খুব খুশি হয়েছি। লাভার না হয় বন্ধু তো হতেই পারবো। আমি মাইসার কথায় রাজি হলাম এবং ওর সাথে আজ বন্ধুত্ব করলাম। সত্যি খুব ভালো লাগছে। 2/5/2021। আজ আমি মাইসার সাথে কফি খেতে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। 5/5/2021। মেরান আমাকে আজ এত হাসিয়েছে, আমার এখনও পেট ব্যথা করছে অনেক। 20/5/2021। আজ আবির, মেরান আর আমি মিশু পার্কে বেড়াতে গেছিলাম। মনে হচ্ছিল আমরা 3 জনই বাচ্চা হয়ে গেছিলাম। 25/5/2021। মাইসা আজকে আমাকে ট্রিট দিয়েছে, কারণ মাইসা ডট খেলায় আমার কাছে হেরেছে। 30/5/2021। আজ স্যার আমাকে অনেক বকেছে, পড়া পারেনি তাই। এগুলো অল্প অল্প করে পড়েছে। 15/6/2021। আজকে কলেজে এমন একটা বাজে ঘটনা ঘটেছে, সত্যি আমার ভাবলে এখনও খুব খারাপ ফিল হচ্ছে। আজ কলেজে একটা আপু আমাকে না লিখতে পারছি না, নিজের কাছেই বাজে লাগছে। আমি আর কত ছোট হয় আর সে আমাকে ছিছি, আমি মনে করতে পারছি না। 19/6/2021। আজ সন্ধ্যায় একটু বের হয়েছিলাম মেরানের সাথে। মেরান আমি গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি এক কফি হাউসে মাইসা বসে আছে, সাথে একটা ছেলে। আমি অবাক হয়েছি, কারণ মাইসা আর সেই ছেলে খুব ক্লোজ বসেছিল। দুজনার হাত ধরে হাসাহাসি করছিল। সেই সময় আমার মাইসা বলা সেই কথা মনে হলো। বলেছিল, আমি ভালোবাসা বিশ্বাস করি না, তাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে। তাহলে এখন কেন সে অন্য ছেলের সাথে? সত্যি খুব অবাক হয়েছি আমি। 7/7/2021। মাইসা আজ আমার সাথে খারাপ ব্যবহার করেছে, হয়তো ভুলটা আমারই ছিল। আসলে সেই দিন ওকে অন্য ছেলের সাথে দেখার পর আমি ওকে একটু ইগনোর করছিলাম। ও আমাকে আজকে
সেই কথা জিজ্ঞেস করেছে কেন আমি তার সাথে ঠিকমতো কথা বলছি না। আমি একটু রেগেই বলেছি, তোমার তো বয়ফ্রেন্ড আসছে, তার সাথেই কথা বলো, আমার কাছে কি। এই কথা শুনে মায়েশা খুব এবং আমার সাথে বন্ধুত্ব শেষ করে চলে যায়। এখন মনে হচ্ছে আমার ভুল হয়েছে, ওকে এই কথা বলার আমার ঠিক হয়নি। সবার চোখে সবাইকে ভালো লাগবে এমন তো কোনো কথা নেই। কেন জানি বিষয়টা আমার মনটাকে যন্ত্রণা দিচ্ছে। আমি কখনোই চাইনি মায়েশা আর আমার বন্ধুত্বটা নষ্ট হোক। 6/7/2021। আমি আজ মায়েশাকে গতকালের বিষয়টার জন্য সরি বলেছি। মায়েশা আমাকে ক্ষমা করেছে, তবে মায়েশা আগের মতো আর আমার সাথে কথা বলছে না। কথা না বলাটাও স্বাভাবিক। যাই হোক, এই বিষয়টার জন্য আমি একটু আপসেট, তবে আশা করছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আমার আর মায়েশার মধ্যে। 15/7/2021। আজকে একটা মেয়ের কথা বলবো। মেয়েটা আমার কলেজে, আমার ক্লাসে, আমি কলেজে সেই প্রথম থেকেই খেয়াল করেছি মেয়েটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কয়েকবার তো ওর চোখে উপর চোখ পড়েছে, আমি চোখ সরিয়ে নিই কিন্তু সে সরায় না, কেমন আজবভাবে তাকিয়ে থাকে। আমার মাঝে মাঝে মনে হয় গিয়ে জিজ্ঞেস করি কেন সে এইভাবে আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু সাহস কুলায় না। যাই হোক, মেয়েটার নাম মীরা। তবে ভেবেছি সুযোগ বুঝে একদিন জিজ্ঞেস করব সে আমার মধ্যে এমন কি দেখেছে এমন ফ্যালফেল তাকিয়ে থাকে। 15/7/2021। আজ আমার কলেজের টেস্ট পরীক্ষা ছিল, ভালোই দিয়েছি, তবে মেরা নাবির আমার সামনে নকল করেছে। বন্ধু হয় তাই কিছু বলতে পারেনি, দুটাই সেই পরাচোর আমি। 10/7/2021। আজ একজনের কথা খুব মনে পড়ছে, কারণ আজ তার জন্মদিন। ইচ্ছে করছে উইশ করতে, কিন্তু করব না, কারণ ও আজ যেমন আমি তাকে তেমন কখনোই চাইনি। তাকে বলেছিলাম আমার সাথে থাকতে, কিন্তু সে আসেনি। যাই হোক, এগুলো আর মনে করতে চাই না। 14/8/2021। আজ আমাদের কলেজের সাথে এনএস কলেজের ফাইনাল ফুটবল খেলা ছিল। খেলাটা আজ বেশ এনজয় করেছি, কারণ মেরানের ভাই ছিল আমাদের ফুটবলের টিমের ক্যাপ্টেন। তবে 3 জন আব্বুর জন্য আনিজি ফিল ও হয়েছে আজকে। গ্যালারিতে খেলা দেখতে আমি, মেরান, আবির একসাথে বসেছি। আমার পাশে মায়েশা বসেছে, আর আমার উপরের সিটে 3 জন আব্বু বসেছে। তাদের মধ্যে একজন আমার চেনা। যাই হোক, খেলা দেখছি, পেছন থেকে ওই 3 জনের মধ্যে একজন আব্বু আমার সামনে বাদাম এগিয়ে দিল। আমি পেছনে ঘুরে তাকালাম। আব্বুটা বলল, নাও রোহিত, খেলা দেখতে দেখতে বাদাম খেতে মজা লাগে। আমি নিব না বললাম। আব্বুটা তাও জোর করলো। মায়েশা আমাকে বলল, নিতে কি সমস্যা? নাও, বড় আব্বু হয় দিচ্ছে, নাও। আমি আব্বুটার হাত থেকে বাদামের প্যাকেটটা নিলে সে আমার গলা স্পর্শ করে হাত সরিয়ে নিল, আর স্পর্শ আমার খুব বিরক্ত লাগলো। তার কিছুক্ষণ পর আরেকটা আব্বু আমার ঘাড়ে হাত দিল। আমি চমকে উঠে পেছনে তাকালাম, আর বলল, রোদে ঘেমে যাচ্ছ, এই রুমাল ভেজা ঘাড়ে দিয়ে রাখো, আরাম লাগবে। আমি বললাম, লাগবে না, তাও জোরে করে দিল। মেরান আর আবির আমার দিকে তাকিয়ে হাসছিল। মেরান তো আছে, এসে বলেই দিল, দেখ আব্বুরা তোকে কত কেয়ার করে, এমনটা যদি আমরাও পেতাম নিজেকে ভাগ্যবান মনে করতাম। আমি কিছুই বললাম না, কারণ আমার খুব বিরক্ত লাগছিল। খেলা শেষ হলো, আমরা সবাই আনন্দ করছি, কারণ আমরা জিতে গেছি। এমন সময় ওই আব্বুরা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি একদম অবাক হয়ে গেছি যে কি করে। ওরা বলল, তুমি কি রাগ করলে? আরে আমরা তোমার আব্বুর মতো, আমরা কি আমাদের ভাইকে জড়িয়ে ধরতে পারি না? আমাদের কলেজ জিতে গিয়েছে বলে কথা। আমি তাদের কথা শুনে পুরো বেকুব হয়ে গেলাম। আব্বুগুলো চলে যাওয়ার পরে আবির আমাকে বলল, এমন সিনিয়র আব্বুরা আমার পরিচয় থাকলে আমি তো লাইন মারতাম, কিন্তু এখানে তো দেখছি সিনিয়র আব্বুরাই তো তোর পর লাইন মারছে। কথাটা যদিও আমি ফানভাবে নিয়েছিলাম, কিন্তু বিষয়টা আমার কাছে খুব বিরক্তকর হয়েছিল। 15/8/2021। আজ সন্ধ্যা একটা পার্টি আছে। পার্টিটা মেরানের ভাই রেখেছে ফুটবল খেলায় জেতার উপলক্ষে। শুনেছি কলেজে অনেকে ইনভাইট সেই পার্টিতে। মেরান আমাকে ইনভাইট করেছে, মায়েশাকেও করেছে, আরও আমাদের ক্লাসে কাকে কাকে জানি করেছে। আমি একটু এক্সাইটেড, কারণ এমন পার্টি কখনোই যাইনি। 4-5 পাতায় তেমন গুরুত্বপূর্ণ কিছু লেখা ছিল না, তাই অল্প অল্প করে পড়ে সামনে এগোলো। ডায়েরির পরের পাতা উল্টালো, দেখলো আর কোনো লেখা নেই।
সে ডায়েরির আগের পাতা উল্টিয়ে তারিখটা ভালো করে দেখল। 15/8/2021, রোহিতের মৃত্যুর একদিন আগের তারিখ। এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে কানে ধরল। কলেজে পুলিশ এসেছিল, সবাইকে সাবধান থাকতে বলেছে। তবে পুলিশের এই কথায় মাইশাকে একটু বেশি ভয় পেতে দেখেছি। ব্যাপারটা খুব ভালো ঠেকলো না আমার। জানি। যাই হোক, তোমাকে একটা প্রশ্ন করা। বলো। রোহিতের মৃত্যুর একদিন আগে একটা পার্টি হয়েছিল, তুমি কি সেই পার্টিতে ছিলে? আমি পার্টির কথা শুনেছিলাম, কিন্তু পার্টিতে আমি ইনভাইট পাইনি। আমি সেই পার্টির ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। সেই পার্টিতে মাইশা ইনভাইট ছিল। আমি জানি এখন আমার কি করতে হবে। আমি কি কোনো সাহায্য করতে পারি? রাত 8টা। মাইশা ঠিক করলো সে আজ রাতেই এই শহর থেকে চলে যাবে তার খালার বাড়িতে। তাই মাইশা তার কাপড়ের ব্যাগ গুছিয়ে বের হলো। এমন সময় মাইশার মা মাইশাকে ব্যাগ নিয়ে বের হতে দেখে মাইশাকে থামালো। কোথায় যাচ্ছ এত রাতে, তাও আবার কাপড়ের ব্যাগ নিয়ে? মা চমকে বলল, মাইশা, তোমার সেই ছেলের মৃত্যুর সাথে কোনো সংযোগ নেই তো? মাইশা থতমত খেয়ে বলল, না মা, এমন কিছুই না। আমার ভালো লাগছে না। কলেজে এই বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা, আমার মাথা আর নিতে পারছে না। তাই আমি ঠিক করেছি আজই খালার বাসায় চলে যাব এবং ওখানে কিছুদিন থাকবো। কাল সকালে গেলেও তো পারো। না মা, আমি আজ রাতেই যাব। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে তোমার খালার বাড়িতে রেখে আসবে। ঠিক আছে মা। মাইশা গিয়ে গাড়িতে আঁটোসাঁটো হয়ে বসলো। মাইশার মনের ভিতর ভয় একদম চেপে বসেছে। মাইশা মনে মনে ভাবলো, কোনো রকম এই শহর পার হতে পারলেই আমি বেঁচে যাব। ড্রাইভার মাইশাকে নিয়ে চলে গেল। মাইশা ড্রাইভারকে একটু উত্তেজিত সুরে বলল,